ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং দেখেন গুটি গুটি পায়ে কিন্তু আরও একটা পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল। হ্যাঁ, অফিসার জেনারেল, এটা কিন্তু পাবলিশ হয়ে গেল এমসিকিউ রেজাল্টটা, তাই না? আপনাদের যে সমস্যাটা হয়, আমি আমার বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে প্রবলেমটা আমি দেখি বিরাজ করে। সেই প্রবলেমটা হলো যে স্যার পরীক্ষার ডেট দিচ্ছে না, ডেট দিচ্ছে না, পরীক্ষার ডেট দিল। স্যার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না, রেজাল্ট দিল না, রেজাল্ট দিল। স্যার রিটেনের ডেট দেয় না, রিটেনের ডেট দেয় না। দেখেন রিটেনের ডেটটাও দিয়ে দিল। সো আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হলো কি, আপনারা মনে করেন কি যে একটা পরীক্ষার সার্কুলার আগে ডেটটা মানে ডিসক্লোজ হবে, তারপর আমি পড়াশোনা করব। না, এটা একটা রং অ্যাপ্রোচ বা একটা রং আপনাদের বিশ্বাস, বিলিভ। অ্যাকচুয়ালি পরীক্ষার যখন ডেট পাবলিশ হয়, এই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি কোনো কংক্রিট অ্যান্ড কমপ্লিট প্রিপারেশন নেওয়া সম্ভব না। এই সময় জাস্ট কী করা উচিত, যাদের আগে থেকেই প্রিপারেশন আছে তারা এই সময় কি করবে, একটু করে জাস্ট স্কিম থ্রো বা ইম্পর্টেন্ট টপিকগুলো আরও একবার দেখবে। তাহলে হবে কি, আপনার প্রিপারেশনটা খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে পরীক্ষার ডেট পাবলিশ হওয়ার পরে আমি প্রস্তুতি শুরু করব, না, তাহলে কখনোই কিন্তু আপনার পক্ষে ব্যাংকার না, কোনো চাকরি পাওয়াই সম্ভব হবে না। সো কোনো একটা পরীক্ষার ডেট এটা কাঙ্ক্ষিত তাদের কাছেই যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে আছে, যারা ওই পরীক্ষাকে টার্গেট করে এর আগে অনেক রাত নির্ঘুম অবস্থায় কাটছে, অনেক উৎসব পরিবারের সাথে কাটাইতে পারে নাই, তাদের জন্য কিন্তু পরীক্ষার ডেটটা কিন্তু খুব কাঙ্ক্ষিত একটা বিষয়। সো যাই হোক, আগামী 20 তারিখ যেহেতু পরীক্ষার ডেটটা পাবলিশ হয়ে গেছে, অফিসার জেনারেল রিটেন পরীক্ষাটা হবে। এবং অফিসার জেনারেল রিটেন পরীক্ষার জন্য আপনারা সবসময় জানেন যে টার্নিং পয়েন্ট জব 8, যখনই ব্যাংক সম্পর্কিত কোনো প্রস্তুতির বিষয় আসে বা কোনো পরীক্ষার বিষয় আসে, তখন কিন্তু আমরা অবশ্যই সেই পরীক্ষাকে কেন্দ্র করে স্টুডেন্টদের জব প্রাপ্তিকে বা প্রস্তুতিকে আরও বেশি অ্যাক্সেলারেট করার জন্য আমরা কিন্তু কয়েকটা ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অফিসার জেনারেল যে রিটেন এক্সামটা অনুষ্ঠিত হবে, সেই অফিসার জেনারেলের আমরা আজকে ফার্স্ট সেশন। আজকে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হলো রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড প্রিসিজ রাইটিং, এবং আরও একটা টপিক একটু আপনাদেরকে টাচ করব, সেটা হলো ফোকাস রাইটিং। সো আপনারা যারা আগামী 20 তারিখে পরীক্ষা দিচ্ছেন, অফিসার জেনারেলের রিটেন দিচ্ছেন, আমি বলবো আজকের ক্লাসটা আপনাদের জন্য বেশ উপকারে আসবে। আর যারা অফিসারের জেনারেলের রিটেন দিচ্ছেন না, তাদের জন্যও বলবো আজকের সেশনটা আপনাদের খুব গুরুত্বের সাথে দেখা উচিত। কারণটা কি? কারণটা হলো রিটেনটা অ্যাকচুয়ালি এটা র্যাডিক্যাল, মানে আপনি 1-2 দিনের মধ্যে বা 1-2 সপ্তাহের মধ্যে একটা ভালো প্রস্তুতি নেবেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু সম্ভব না। আজকে যখন ক্লাস নেব, লিফটে উঠলাম, লিফটে উঠতে উঠতে একটা মেয়ে বলতেছে, স্যার অ্যাকচুয়ালি অফিসার জেনারেল তো এসে গেছে, এখন রিটেনটা কী করবো স্যার অল্প সময়ের মধ্যে, অ্যাকচুয়ালি আমি মানে কিছুই বুঝতেছি না কি হবে না হবে, আমি একটা হাল ছেড়ে দিছি। দেখেন, পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু সে বাদ পড়ে গেল বা বাদ পড়তে চাচ্ছে, এমন হওয়া উচিত না। অ্যাকচুয়ালি রিটেন প্রস্তুতিটা আপনাদের আগে থেকেই এটা কিন্তু শুরু করা উচিত। যদি আপনি মানে একদম আপনার প্রস্তুতি 6 মাস লাগে, মিনিমাম 4 থেকে 6 মাস যদি আপনি রিটেন ধারাবাহিকভাবে কনসিস্টেন্সি থাকতে হবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে রিটেনের যে 10টা টপিক আছে, এই 10টা টপিক যদি একটু ভালো করে পড়েন, তাহলে কিন্তু আপনাদের রিটেন প্রস্তুতি নিয়ে বা রিটেন পরীক্ষা নিয়ে কিন্তু অরিড হওয়ার কোনো কারণ নেই। বা আমি মনে করি রিটেন পরীক্ষার জন্য আপনাদের আরও বেশি কমফোর্ট ফিল করা উচিত, কারণ রিটেনটাই আমার মনে হয় বেশ সহজ। কারণ প্রিলিতে দেখবেন আপনি 1 লাখ পরীক্ষা দেয়, 90,000 পরীক্ষা দেয়, এখান থেকে টেকে আমাদের 10-12 হাজার বা 7-8 হাজার। কিন্তু রিটেনে কিন্তু অনেক কম পরীক্ষা দেয়, এখানে কম্পিটিশনটা অনেক কম হয়। এবং লেখার বিষয়টা যদি আপনাকে আগে থেকেই চর্চা থাকে, তাহলে কিন্তু এটা বেশ সহজ হয় আপনার জন্য রিটেন প্রস্তুতিটা। আচ্ছা, যাই হোক, সো আমি আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আমি দুইটাকে ফোকাস করব। এটার সাথে সাথে আমি আরও একটা বিষয় আর কি আপনাদেরকে কয়েকটা সাজেশনমূলক আর কি ফোকাস রাইটিং আপনাদের সামনে শো করব। যদিও আমি ফোকাস রাইটিংয়ের এই সাজেশন, আমি যে কয়েকটা ফোকাস রাইটিং তৈরি করেছি, এটা আমি আগামীকালকে গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, ফজলে রাব্বি, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাম আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আচ্ছা, আপনাদের মধ্য থেকে কেউ যদি অফিসার জেনারেল রিটেন দিয়ে থাকেন বা দিতে চাচ্ছেন, মানে যাদের আসছে অফিসার জেনারেলে, একটু নক করবেন, ফেসবুকে একটু কমেন্টস করবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আজকে আমার এখানে কতজন আর কি অফিসার জেনারেল রিটেনে যারা আপনারা পরীক্ষা দিবেন তারা আমার সাথে যুক্ত হয়েছেন। কেমন আছেন স্যার? শামিদ দাস বলছি, 27 ব্যাচ। ওকে, অসংখ্য ধন্যবাদ সুমিত দাস। আচ্ছা, ঈশান রয়, নমস্কার। হ্যাঁ, নমস্কার, আদাব ভাই। আচ্ছা, আসেন তাইলে আমরা শুরু করি। আচ্ছা, সো আমি আবারও বলি, আমার আজকের সেশনটা যদি একটু দেখেন, সাজেশন ক্লাস ফর দ্য অফিসার জেনারেল রিটেন এক্সাম 2023 বেসড, আর হলো সেশন 1। আজকে টপিকটা হলো রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড প্রিসিজ রাইটিং। আপনারা অলরেডি জেনেছেন আজকে রিডিং কম্প্রিহেনশন, এটাতে 20 মার্কস, এটাতে 20 মার্কস, অ্যান্ড প্রিসিজ রাইটিং এটাতেও কিন্তু 20 মার্কস। তার মানে আজকে আমি 40 মার্ক নিয়ে কথা বলবো। এবং আমি আপনাকে এনশিওর করতেছি আজকের সেশনটা যদি আপনি করেন, এই 40 মার্ক সম্পর্কে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন
খুবই ভালো একটা আইডিয়া পাবেন। এবং আপনি যদি আমার অ্যাপ্রোচটা আমি যে আজকে যেভাবে সলভ করব, যদি আমার 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট আমার সাথে যদি খুব মনোযোগ সহকারে থাকেন, আমি বলবো আপনার যে অফিসার্স জেনারেল রিটেনে এই 2টা টপিকে আপনি যে মার্ক পাইতেন 2 মার্ক করে বাড়লেও বাড়বে ইনশাল্লাহ, 2 মার্ক করে বাড়লেও বাড়বে, আমি আপনাকে এনশিওর করতেছি। কেন বললাম এত কনফিডেন্টলি একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা ফজলে রাব্বি, আমি দিব স্যার, অসংখ্য ধন্যবাদ ভাই, যে আমি একজন পেয়েছি। আমি আবারও বলবো, আর আজকের সেশনটা আপনার একটু সাধারণত আমি বলি না শেয়ার করার জন্য, কিন্তু আজকের সেশনটা শেয়ার করে রাখতে পারেন, কারণ এই 2টা টপিকেরই দেখবেন ফেসবুকে ফ্রি ক্লাসের মানে খুবই কম পরিমাণ ফ্রি ক্লাস আছে, বা ইউটিউবেও আমি দেখেছি যে এই 2টা টপিক সম্পর্কে তেমন কোনো ক্লাস নাই, অ্যাভেলেবল ক্লাস নাই। সো যার জন্য আজকে কিন্তু আমি ইউটিউবেও আমি লাইভে গিয়েছি, কারণ আমি দেখলাম যে ইউটিউবেও আজকে যাক আমার ক্লাসটা থাকুক। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবারও বলবো একটু কমেন্টস করবেন, ভালো লাগবে, কমেন্টস করবেন, একটু ভালো লাগবে, নিজের ভালো লাগা কাজ করে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। কারণ এই যে নড়াইল থেকে এসেই কিন্তু হুট করে একদম ডিরেক্টলি ক্লাসে চলে এসেছি, তাই না? কারণটা হলো যেহেতু দেখলাম অফিসার জেনারেল আর সময় পাবো না, যেহেতু আগামী 3 দিন বন্ধ থাকবে, শুধু শনিবার দিনটা আসি ঢাকাতে, সেই জন্য মনে হলো না আজকে ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকে একটা ক্লাস নিয়ে নিই। হ্যাঁ, বেশ প্রেশার কিন্তু গেছে। হ্যাঁ, ওকে, আমিও দিব স্যার। একে শাকিল, দ্যাটস গ্রেট। ওকে, ভালো লাগছে ভাই, এভাবে একটু রেসপন্স করবেন। আচ্ছা তাহলে আসেন আমরা শুরু করি ক্লাসটা। আমি প্রথমেই যে বিষয়টা দেখাবো, অফিসার জেনারেলকে যেহেতু টার্গেট করে আমরা করেছি, জাস্ট 4-5টা মিনিট অফিসার জেনারেল নিয়ে একটু কথা বলি, তারপরে আমি ইনশাল্লাহ তোমাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ করবো আর কি। ওকে, দ্যাট মিনস আজকে টপিকে আমি ফিরে আসবো। আসেন তাইলে আমরা প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন, যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনাদের যে সার্কুলারটা করা হয়েছে ডেট, মানে বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলার, ওই সার্কুলারের মধ্যেই কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে। ওকে, সো আমরা এক পলক দেখে নিই মার্ক ডিস্ট্রিবিউশনটা, কারণ আমি পরে একটা স্লাইড তৈরি করব, এই স্লাইডটা এই মার্ক ডিস্ট্রিবিউশনের সাথে খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা বুঝবেন কেন মানে বেশিরভাগ স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, ভালো লিখতে পারে, এটা সত্ত্বেও কেন তারা রিটেন পরীক্ষায় ভালো করে না, ব্যাংকের রিটেন পরীক্ষায় ভালো করে না, সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট পরের স্লাইডে আপনারা বুঝতে পারবেন। ক্লাসটা কি জুমে হচ্ছে? নো, জুমে হচ্ছে না, আজকে ফেসবুক লাইভেই নিয়েছি। ওকে, আজকে সবাই ছুটিতে আছে আমাদের এখানে। হ্যাঁ, সো এই জন্য আমরা জুমে করতেছি না। আমিও আজকে ক্লাসটা নিতে চাচ্ছিলাম না, কিন্তু দেখলাম যে সামনে যেহেতু ছুটি থাকবে আপনাদেরকে সেবা দিতে পারবো না, যার জন্য আজকে এই ব্যস্ততার মধ্যেও ক্লাস নিতে বাধ্য হচ্ছি, এবং রাত 10টা বেজে যাবে ক্লাস শেষ করতে, আমার যাইতেও বেশ ভয় আসতেই আমার ভয় লাগছে, সো যাইতে কী হবে আমি জানি না। ওকে মাই ডিয়ার, সো আসেন আমাদের যে আগামী 20 তারিখে যে পরীক্ষাটা হবে অফিসার জেনারেল রিটেনের, সেই পরীক্ষার একটু বন্টনটা আমরা একটু দেখব। দেখেন, একটা ফোকাস রাইটিং, এখানেও 35 মার্কস আছে, আপনারা অলরেডি দেখেছেন, তারপর আরেকবার বলি, কারণ পরের স্লাইডের জন্য আমি এই স্লাইডটা আপনাদেরকে শেয়ার করতেছি। আচ্ছা, ফোকাস রাইটিং এটা ইংলিশে আসবে, ফোকাস রাইটিং এটা বাংলাতে আসবে। ইংলিশের জন্য 35 মার্ক এবং বাংলার জন্য 30 মার্ক। আচ্ছা, জেনারেল নলেজ 15টা কোশ্চেন, 2 মার্ক করে 30 মার্ক। ম্যাথমেটিক্স এবার 25, দ্যাট মিনস 5টা কোশ্চেন আসবে, 5 25। ওকে, প্রত্যেকটা কোশ্চেনে 5 মার্ক করে, জেনারেলি 6 মার্ক করে থাকে, কিন্তু এই পরীক্ষাতে 5 মার্ক করা হয়েছে। রিডিং কম্প্রিহেনশন 20 মার্ক, খুব সম্ভবত 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে 5 মার্ক। এমনই হয় অফিসার জেনারেলে 4টা কোশ্চেন থাকে আমাদের ব্যাংকে। হ্যাঁ, ম্যাক্সিমাম 5টা থাকতে পারে, তবে 4টাই থাকবে, আমি আশাবাদী। সো 4টা কোশ্চেন 5 মার্ক। ট্রান্সলেশন, জেনারেলি আমরা দেখছি সিনিয়র অফিসারে ট্রান্সলেশন যে কোনো একটা করে আসতেছে সিনিয়র অফিসারগুলোতে, কিন্তু অফিসার জেনারেলে 2টাই দিয়েছে, বাংলা থেকে ইংলিশ 20 মার্ক, ইংলিশ থেকে বাংলা 20 মার্ক, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ওকে, আরেকটা হলো সামারি রাইটিং 20 মার্ক। জেনারেলি আমরা দেখেছি অন্যান্য পরীক্ষাগুলোতে আর্গুমেন্টেটিভ রাইটিং, কিন্তু অফিসার জেনারেলে কিন্তু আর্গুমেন্টেটিভ রাইটিং নাই, দ্যাট মিনস ফোকাস রাইটিং অনলি ফর 2টা। এখানে কিন্তু ট্রান্সলেশন। তার মানে আমি যদি বলি আমার স্টুডেন্টরা, আপনারা যদি এইবার এই অফিসার জেনারেলে ম্যাক্সিমাম মার্ক না পান, তাহলে কিন্তু খবর আছে প্রত্যেকটার, কারণ এগুলো খুবই অনুকূলে, বিশেষ করে ট্রান্সলেশনে আপনাদের অনেক বেশি প্রফিসিয়েন্সি থাকার কথা, দ্যাট মিনস 20-20-40 আপনি আগাই যাবেন। এবং আজকের ক্লাসেই আমি যে 2 ঘন্টা ক্লাস নিব, আজকের 2 ঘন্টা ক্লাসেই আরও 40 মার্ক, দ্যাট মিনস কম্প্রিহেনশনের 20 মার্ক এবং হলো প্রিসিজ রাইটিং বা সামারি রাইটিং এর 20 মার্ক, এই 40 মার্ক আপনারা ভালো একটা আইডিয়া পাবেন, এবং এটা তো আমি ক্লাসে শিখিয়েছি। সো আমি যদি বলি এই পরীক্ষার যে কোশ্চেনের প্যাটার্নটা, মানে মানবন্টন টপিকে অনুযায়ী, এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই তারা অসপিশাস, আমি বলবো মানে খুবই অনুকূল তাদের জন্য এই মানবন্টনটা। এইবার আমি আসি, আমরা মানবন্টন দেখলাম, টোটাল এই 8টা টপিক আসছে, এই 8টা টপিক থেকে 200 মার্ক। এখন আসেন স্টুডেন্টরা কেন চাকরি মানে আমাদের রিটেন ভালো করে না, অনেক বাঘা বাঘা স্টুডেন্ট কেন ব্যাংকের রিটেন পরীক্ষা ভালো করতে পারে না, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো, এটা একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, মুকুল মিয়া, অসংখ্য ধন্যবাদ ভাই, এভাবে একটু একটু কমেন্টস করবেন, ভালো লাগে। হ্যাঁ, কমেন্টস করলে, যেহেতু একটু প্রেশার নিয়ে আসি, হ্যাঁ বেশ মানে অনেক কিছু নিয়ে, সেই জন্য আপনি একটু বলবেন। ওকে, আসেন তাইলে
এখন আমি মানবন্টনটা দেখলাম, এখন আমি দেখাবো কেন আমাদের মানে বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশে খুব ভালো ভালো স্টুডেন্ট বিসিএসে ভালো করতেছে, কিন্তু তারপরে ব্যাংকের রিটেন পরীক্ষায় ভালো করতেছে না, অন্য জবে ভালো করতেছে, ব্যাংকের রিটেন পরীক্ষায় ভালো করতেছে না কেন, সেটা একটু আপনাদেরকে বলি প্লিজ দেখেন। ভাইরে, সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা আমাদের রিটেন পার্টের, সেটা বলবো টাইম ডিস্ট্রিবিউশন, টাইম ম্যানেজমেন্ট। বিলিভ মি, মোর দ্যান 90% স্টুডেন্ট যারা রিটেন দিয়ে থাকে, মোর দ্যান 90% স্টুডেন্ট যে জায়গায় প্রবলেম ফেস করে সেটা হলো টাইম মানে ম্যানেজমেন্টে। আমাদের ব্যাংকের টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় ব্যাপার, ভালো করে বোঝেন। আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, আগে একটু বোঝার চেষ্টা করবেন। ভাই, জেনারেল নলেজ 15টা কোশ্চেন, এই 15টা কোশ্চেন আপনি পড়বেন, এবার পড়ে আপনাকে মানে 15টা কোশ্চেনে 2 মার্ক করে 30 মার্ক, ওকে। এখন আপনি একটু সিম্পলি চিন্তা করেন, আমাকে 15টা কোশ্চেন পড়তে হবে, সেই 15টা কোশ্চেন এক লাইন করে হইলেও তো লিখতে হবে। 15টা কোশ্চেন পড়ে 15টা কোশ্চেন লিখা কোনো দিন একটা স্টুডেন্টের পক্ষে 15 মিনিটের কম এটা কিন্তু সলভ করা সম্ভব না। তার মানে জেনারেল নলেজ আপনার 15 মিনিট চলে যাবে, কেমনে কেমনে চলে যাবে আপনি কিন্তু টেরও পাবেন না, ভালো করে মাথায় রাখেন। এইবার আসেন ম্যাথমেটিক্স। ভাই, যত ভালো স্টুডেন্টই হোক না কেন, 5টা ম্যাথমেটিক্স, ওই পরীক্ষার হলের যে প্রেশার, ওই প্রেশারের মধ্যে 5টা ম্যাথমেটিক্স সলভ করতে গেলে মানে মিনিমাম তার 25 মিনিট সময় লাগবে। এটা কিন্তু মিনিট, টাইমটা হলো মিনিটে, ভালো করে মাথায় রাখবেন, এটা মিনিটে, ওকে। এখন একটু ভালো করে বোঝেন রে ভাই, আমাদের রিটেনটা হয় 2 ঘন্টায়, টোটাল 2 ঘন্টা সময় থাকে। টোটাল কয় ঘন্টা? 2 ঘন্টা। আমি এটাকে মিনিটে কনভার্ট করি, 2 ঘন্টা মানে 120 মিনিট। টোটাল আমার হাতে 120 মিনিট সময় আছে। পাগল, ভালো করে বুঝো, 120 মিনিটের মধ্যে জেনারেল নলেজ এটাতে যাবে 15 মিনিট, আর ম্যাথে যাবে 25 মিনিট। 15 আর 25 কত? 40 মিনিট। ভাইরে, একটু মাথায় রেখেছো মার্ক কত? মার্ক হলো 30 আর 25 55। ভাই, 55 মার্কের জন্য অলরেডি আমার কয় মিনিট শেষ? 40 মিনিট শেষ। 55 মার্কের জন্য 40 মিনিট শেষ। আমার মোট মিনিট কত? 120। আর আছে কত? 80 মিনিট। মার্ক আছে কত? 145। তাহলে 145 মার্ক আমাকে আনসার করতে হবে মাত্র 80 মিনিটে। এই জায়গায় স্টুডেন্টরা বুঝতে পারে না। এই জন্য আমাদের ব্যাংকের রিটেন পরীক্ষায় খুব বেশি ইমোশনাল হওয়া যাবে না। একটু মাথায় রাখেন বিষয়গুলো, কেন বুঝতে চান না? আপনার ইমোশনাল, এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, যদি কোনো কারণে এসে কমন পড়ে, ওই স্টুডেন্টের মানে জব পাওয়ার সম্ভাবনা কমে যায়। কেন জানেন? যখনই এসে কমন পড়ে, ওর তো মনের মাধুরী মিশায়ে লেখা শুরু করে। যখনই মনের মাধুরী মিশায়ে লেখা শুরু করে, এক এসে লিখতে গিয়ে আধা ঘন্টা পার করে দেয়। কিন্তু আপনি বিশ্বাস করেন, এসে লেখার জন্য কোনো দিনই, ভালো করে মাথায় রাখেন, ইংলিশ ফোকাস রাইটিং, এটার জন্য আপনি 17 মিনিট সময় পাবেন। ইংলিশ ফোকাস রাইটিং ইউ উইল গেট অনলি ফর 17 মিনিটস। যদি আপনি 1 মিনিট বেশি নেন, মনে করেন আপনি পরীক্ষায় অন্য একটা মার্ক আপনাকে ছেড়ে দিয়ে আসতে হবে। ক্লিয়ার? এবার আসেন ফোকাস রাইটিং বাংলা, এটাতে কয় মিনিট? 15 মিনিট। দেখেন, 35 মার্কের একটা ফোকাস রাইটিং লেখার জন্য আপনাকে 17 মিনিট সময় আছে, যেখানে আমরা বিসিএস 1 ঘন্টা সময় পান। এইটা হলো তফাৎ। আপনাকে খুব বেশি লিখতে হবে না, অনেক কিছু দিতে হবে, নট দ্যাট। আপনাকে 3 থেকে 3.5 পেজ, যেমন এই যে 17 মার্ক মানে 35 মার্কের যে ইংলিশ ফোকাস রাইটিং, আপনি 3.5 পেজ লেখেন সর্বোচ্চ, এর বেশি যায়েন না। অনেকে 5 পেজ 6 পেজ লাগে, নেভার। 3 পেজ লিখলেও কাফি আমি মনে করি, সর্বোচ্চ 3.5 পেজ। আর বাংলাটা সর্বোচ্চ 3 পেজ, ইংলিশটা সর্বোচ্চ 3.5 পেজ, যেহেতু 35 মার্ক। আর বাংলাটা সর্বোচ্চ 3 পেজ। কেউ যদি 2.5 পেজের মধ্যেও রাখে, আমার কোনো সমস্যা নেই, আপনি ভালো মার্ক পাবেন, আমি শুনুন আপনাকে গ্যারান্টি দিচ্ছি। বি কেয়ারফুল, ওকে মাই ডিয়ার। তাহলে আমি ইংলিশ একটা ফোকাস রাইটিং 17 মিনিট, আজ থেকে মাথায় গেঁথে নেন। আপনি একদিন একদিন তো রিটেন দেবেন, হয়তো আপনি অনেকেই এখানে কিন্তু যে পরীক্ষায় হোক না কেন, আপনি ইংলিশ ফোকাস রাইটিং লেখার জন্য কখনোই 17 মিনিটের বেশি পাবেন না। আমি শুনুন আপনাকে বলতেছি, যদি আপনি 18 মিনিটও নেন, আপনি মনে করবেন আপনার কোনো একটা পার্ট খারাপ হবে এবং আপনার জব পাওয়ার সম্ভাবনা কমে যাবে। মাথায় রেখেন। তাহলে ফোকাস রাইটিং ইংলিশে কত মিনিট? 17 মিনিট। ফোকাস রাইটিং বাংলাতে কত মিনিট? 15 মিনিট। জি জেনারেল নলেজ 15 মিনিটের কম পারবেন না। ম্যাথমেটিক্স 25 মিনিট লাগবে। এবার রিডিং কম্প্রিহেনশন, যেটা 20 মার্ক, রিডিং কম্প্রিহেনশন। আপনাকে একটা প্যাসেজ পড়তে হবে, 4টা কোশ্চেন পড়তে হবে, সেই 4টা কোশ্চেনের উত্তর দিতে হবে। এই রিডিং কম্প্রিহেনশনের জন্য আপনি 13 মিনিট সময় পাবেন। এটা শুনতে অড লাগতেছে যে কি বলেন ভাই, 13 মিনিটের মধ্যে রিডিং কম্প্রিহেনশন সম্ভব? এই কি কথা বলেন? কিন্তু ভাই, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, আপনাকে এর বেশি সময় পাবেন না। এবার দেখেন না, ট্রান্সলেশন, এই বাংলা থেকে ইংলিশ একটা প্যাসেজ ট্রান্সলেশন, যদিও আপনাদের কপাল ভালো, আপনাদের আসবে 5টা সিম্পল সেন্টেন্স। এই এবার কিন্তু ট্রান্সলেশন সহজ আসবে, আপনি দেখেন, এই কয়দিন পরে মিলাই নিয়েন। বাংলা 5টা সেন্টেন্স আসবে, ইংলিশ 5টা সেন্টেন্স আসবে। আপনি মাথায় রাখেন, অনেক স্টুডেন্টের দেখি একটা সেন্টেন্স করতে 5 মিনিট সময় নেয়। ভাইরে, আপনার এত ভালো শব্দ চয়ন দরকার নেই, আপনি শুধু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক রাখবেন, অ্যাক্টিভ প্যাসিভটা ঠিক রাখবেন, টেন্সটা ঠিক রাখবেন, আপনার আর কিছু লাগবে না। আপনি দ্রুত লিখবেন শুধু। যারা আমার এর আগে ক্লাস করেছেন তারা একটু দেখবেন কিন্তু, ওকে।
সো ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ মাত্র 10 মিনিটে আপনাকে ট্রান্সলেশন লিখতে হবে, মাত্র 10 মিনিটে। ইংলিশ থেকে বাংলা এটা লিখতে হবে মাত্র 10 মিনিটে, মাত্র 10 মিনিটে। আর প্যাসেজ বা সামারি রাইটিং এটা লিখতে হবে 12 মিনিটে। এর বেশি যদি আপনি সময় ব্যয় করেন মনে করবেন আপনি প্রবলেমে পড়ে যাবেন। এখন ঠিক আছে, এখন আমি বললাম তাহলে টোটাল মিনিট হয়েছে কত? 117 মিনিট। আমার তো 2 ঘন্টা 120 মিনিট, বাকি 3 মিনিট কি জন্য রেখেছি জানেন ভাই? এই 3 মিনিটে আপনি দেখবেন প্রশ্ন পাওয়ার পরে আপনার মনের ভিতরে একটা উত্তেজনা কাজ করবে, একবার কোশ্চেনটা দেখি, পুরা কোশ্চেন। নো, বেশি দেখতে যাবেন না, দ্রুত একবার আপনি দেখতে পারেন, সেটা সর্বোচ্চ 1 মিনিট সময় দেবেন। আর ওই দেখবেন আপনার মাঝখানে সিগনেচারের জন্য ঝামেলা আছে, ওই সিগনেচারে 1 মিনিট সময় যাবে। আর লাস্টের 1 মিনিটে দেখবেন ম্যাডাম বা টিচাররা মানে অনেক বেশি কেওয়াস করে, অনেক ঝামেলা করে, ওই 1 মিনিট আপনি লিখতে পারবেন না। এই 3 মিনিট আমি আপনাদের কাছ থেকে বাদ দিয়েছি। এবং 3 মিনিট না, মিনিমাম 5 মিনিট রাখা উচিত। টাইম লস যেটাকে আমরা বলি, জেনারেল টাইম লস, সিস্টেম লস যেটা বলেন, 5 মিনিট রাখা উচিত, কিন্তু আমি মিনিমাম 3 মিনিট রেখেছি। মিনিমাম 3 মিনিট সিস্টেম লস থাকা সত্ত্বেও আপনি প্রিসিজ রাইটিংয়ে 12 মিনিট, ট্রান্সলেশনে 10 মিনিট, ইংলিশ থেকে বাংলা 10 মিনিট, বাংলা থেকে ইংলিশ 10 মিনিট, কম্প্রিহেনশন 13 মিনিট, 13 মিনিট, ম্যাথ 25 মিনিট, জেনারেল নলেজ 15 মিনিট, বাংলা ফোকাস রাইটিং 15 মিনিট, 15 মিনিটের একটা বেশি রাখবেন খবর আছে, আর ইংলিশ ফোকাস রাইটিং 17 মিনিট। ভাই এর থেকে কোনোভাবেই টাইম ম্যানেজ করা সম্ভব না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? সো এই হলো মূল বিষয়। অনেকে আপনাদের বিভিন্ন চটকদার কথা বলে, আপনাদেরকে বুঝতে হবে। আগের দিন দেখলাম একটা টিচার বলতেছে 170 মার্ক পাওয়ার গ্যারান্টি। এই বাংলাদেশের ইতিহাস এখনো কেউ 170 মার্ক পাইছে? আর যদি 170 মার্কই পাইতো তাহলে সেই টিচার তো থাকতো আরো উপরে, সেই টিচারের কেন চাকরি হয় না? সেই জন্য বিকাম মানে প্র্যাগমেটিক, কাম টু দ্য আর্থ। আমাদেরকে একটু প্র্যাগমেটিক চিন্তা ভাবনা করতে হবে। অ্যাকচুয়ালি আপনি যদি 120 থেকে 130 পান আপনি সেফ জোনে থাকবেন। 130 মানে খুব স্মার্ট একটা, মানে আপনি কনফার্ম চাকরি পাবেন। 170 রিটেনে মনে হয় এই পর্যন্ত কেউ পায়নি, কোয়াইট ইম্পসিবল। আমাদের সময় তাও পাইতে গিয়ে কষ্ট হয়ে গেছে। আমি 90 মার্ক আনসার করছি, আমি 90 মার্কের ম্যাথ পাইছি, আমরা 70 মার্কের ম্যাথ পাইছি। আমি রিটেনে পাইছিলাম 170। আমার আপনারা জানতে পারবেন পরে যদি চান আপনারা। আমি রিটেনে 170 পাইছি যখন ম্যাথ ছিল 70 মার্ক। সো এটা আপনার হয়তো আমার কোয়ালিটি কম, আমি অস্বীকার করব না, আমার ক্যাপাবিলিটি কম, কিন্তু তারপরে আমি ভালো লিখতে পারি, তাই 137। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আগে চটকদার কোনো কিছু না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওকে মাই ডিয়ার, সো যেটা হলো এই হলো আমাদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা। আপনি একটু ভালো করে যারা পরীক্ষা দেবেন বা যারা ইন ফিউচারে রিটেন পরীক্ষা দেবেন, এই বিষয়টা নিয়ে একটু পেনিট্রেট করা দরকার আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুস। এইবার চলে আসেন, আমি আমার আজকের যে বিষয়টা ছিল, সরি একটু দেখো তো দ্রুত নোট। আচ্ছা, ওকে হ্যাঁ হ্যাঁ, এবার আসেন আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা প্রথমে যে কাজটা করেছিলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলবো একটু শেয়ার করতে হবে প্রত্যেককে। আজকের ক্লাসটা রিয়েলি শেয়ার করা দরকার, কারণ এটা আপনারা এই যে দেখেন টাইমের যে মানে টাইমের যে ক্লাসিফিকেশনটা বা টাইম বাউন্ডের যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, সেটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কতটা সুন্দর লাগলো চটকদারের, আচ্ছা চটকদার বিষয়টা এটা এমনি বললাম কারণ অনেক কথা বলে, আপনারা মিসগাইডেড হয়ে যাবেন। আমরা বাঙালি তো খুব ইমোশনাল একটা জাতি, সো এটা খুব স্বাভাবিক। আচ্ছা, এটা দরকার নেই, এটা আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে, কিন্তু আমাদেরকে একটু বোঝা উচিত। আচ্ছা ওকে মাই ডিয়ার, সো যেটা আসি আমরা আজকের ক্লাসটা আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে দেখা যাচ্ছে যে এই বিষয়টা আপনাদের কাছে থেকে যাবে। এইবার আজকে আমি যে 2টা টপিক আপনাদেরকে পড়াবো বলেছিলাম, কোন 2টা টপিক আমি পড়াবো? রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড প্রিসিজ রাইটিং। আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই থাকেন, যারা একেবারেই না বোঝেন তারাও আপনারা থাকেন, তাদের জন্য আমি একটা বিষয় রাখার চেষ্টা করেছি। হ্যাঁ মিমি কি বলতে চাচ্ছ বলো? আর একটা হলো প্রিসিজ রাইটিং, এটাও আপনারা দেখবেন, কারণ আমি মোটামুটি আপনাদের একটা ভালো 2টাতে আইডিয়া দিয়ে দিব। জাস্ট একটা ক্লাস ভালো করে করবেন, এর উপরে বেস করে আমি যে স্ট্র্যাটেজি, আমি যে অ্যাপ্রোচ দেখাবো, এই অ্যাপ্রোচের উপরে বেস করে 5টা রিডিং কম্প্রিহেনশন, 5টা প্রিসিজ রাইটিং সলভ করে পরীক্ষার হলে যাবেন। তারপর দেখেন আল্লাহ রহমান আপনার লেখাটা কেমন হয়। স্যার প্রিলিতে তো আসছে না, বুঝতে পারতেছি না কি করব। ওকে সাজ্জাদ হোসাইন, ডোন্ট ওয়ারি, তুমি একটু বাপ্পি ভাইয়ের কাছ থেকে নিয়ে আমার নাম্বারটা নিয়ে নিবা, আমি তোমার সাথে ডিরেক্টলি কথা বলবো। হ্যাঁ, কেন প্রিলিতে আসতেছে না, কোন জায়গায় প্রবলেম, সেটা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করব। এখন আসো তাইলে আমরা প্রথম যে পার্টটা রিডিং কম্প্রিহেনশন, এই রিডিং কম্প্রিহেনশনটা আমরা একটু সলভ করবো। ক্লিয়ার? আচ্ছা, ব্যাংকের বিষয়টা কি একটু দেখো। ব্যাংকের এরকম একটা প্যাসেজ থাকবে, আমি এই 2টা স্লাইডে ভাগ করে নিয়েছি, কারণ একটা স্লাইডে ধরতেছিল না। সো দেখো এই যে আমরা এখন যে প্যাসেজটা করব, কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার 19/3/2024। তোমরা তো 23 সাল ভিত্তিক অফিসার দিচ্ছ তাই না? এটা 22 সাল ভিত্তিক অফিসারের কোশ্চেনটা আমি এই জন্য এনেছি, 22 সাল ভিত্তিক অফিসারের কোশ্চেনটা আমি এনেছি। সো এরকম একটা কম্প্রিহেনশন থাকবে, মানে প্যাসেজ থাকবে। এই প্যাসেজের আওতায় আমাদের 4টা কোশ্চেন সলভ করতে হবে, এভাবে 4টা কোশ্চেন দেওয়া থাকবে। হ্যাঁ, এটাকে বলা হয় প্যাসেজ। এখন একটু ভালো করে শোনো, আমি প্যাসেজটা কিভাবে সলভ করব, ভালো করে শুনবা। প্যাসেজটা সলভ করার বিষয়টা হলো, প্রথমে প্যাসেজটা পড়ার দরকার নেই,
যেহেতু 4টা কোশ্চেন আসবে মাত্র 4টা কোশ্চেন, সো এই 4টা কোশ্চেন তোমার পক্ষে মনে রাখা সম্ভব। আমি বলছিলাম যে বিসিএস এর অ্যাপ্রোচ আর ব্যাংকের অ্যাপ্রোচ কিন্তু সেম না, বি কেয়ারফুল। আমি ব্যাংকের অ্যাপ্রোচ নিয়ে কথা বলতেছি, ওকে? সো কেউ যদি আমার বিসিএস এর ক্লাস দেখে মিসগাইড হও, নট দ্যাট। আমরা ব্যাংকটা মূল, বিসিএস হলো এখন মনে করো ফ্যাক্টরি হয়ে গেছে, হতাশার ফ্যাক্টরি। ওকে, আসো, যেটা বলতে গিয়েছিলাম, তাহলে তোমার 4টা কোশ্চেন থাকবে। প্রথমেই যে কাজটা করবা, এই 4টা কোশ্চেন ভালো করে পড়বা এবং এই 4টা কোশ্চেনের যে কি পয়েন্ট যেটা চাচ্ছে ওই কি পয়েন্টের নিচে আন্ডারলাইন করবা। ভালো করে শুনবা, 4টা কোশ্চেন খুব ভালো করে পড়বা এবং 4টা কোশ্চেনের যে কি পয়েন্টটা আছে না, এই কি পয়েন্টের নিচে আন্ডারলাইন করবা। শেষ। এইবার কোশ্চেন পড়ার পরে এইবার তুমি কি করবা, প্যাসেজটা পড়বা। এবার প্যাসেজটা যখন পড়বা, খুব দ্রুত প্যাসেজ পড়বা। প্যাসেজ পড়ার সময় এই কোশ্চেনের পয়েন্টগুলা তুমি যে জায়গায় পাবা সেই অংশটুকু একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবা। কেন? আমি যখন আনসার করব তখন যা শুধু ওই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু আমি আরেকবার পড়ে যাতে আমি আনসার করতে পারি, এটা হলো মূল বিষয়। আর যখন আনসার করবা তখন একটু মাথায় রাখবা, ডিরেক্টলি কপি পেস্ট করবা না, ডিরেক্টলি কপি পেস্ট করবা না। কি করবা, একটু নিজের মতো করে লেখার চেষ্টা করবা। নিজের মতো কি, প্যাসেজটা যদি অ্যাক্টিভে থাকে তুমি প্যাসিভ করো, বাক্যটা প্যাসিভে থাকলে তুমি অ্যাক্টিভ করো, যদি ওখানে সিম্পল থাকে তুমি কমপ্লেক্স করো, কমপ্লেক্স থাকলে সিম্পল, এতটুকু পরিবর্তন করলেও হয়। আর যদি একটু নিজের মতো করে ভালো করে লিখতে পারো তাহলে তো খুবই অ্যাপ্রিসিয়েবল একটা ব্যাপার। তাও যদি না পারো, জাস্ট একটা জিনিস করবা, একটা জিনিস, সেটা কি জানো, কয়েকটা ওয়ার্ডের সিনোনিম চেঞ্জ করে দিবা। ভাই আমাদের ব্যাংকে যে কি পরিমাণ মার্ক দেয় আপনি কল্পনা করতে পারবেন না। 20-এর মধ্যে এখানে 14 থেকে 16 পাওয়া কোনো ব্যাপারই না। 14 পাইতে কোনো কষ্ট করা লাগে না, 14 পাইতে কোনো কষ্ট করা লাগে না, 16 পাইতে গেলে হালকা কষ্ট করলে হয়ে যায়। সো আজকে আপনাকে দেখাবো, আজকের ক্লাসে আপনি ম্যান্ডেটরি 20-এর মধ্যে 14 পাবেন যে একদম লিখতে পারেন না, ইনশাল্লাহ। আর যারা একটু ভালো লিখতে পারেন তারা 16-17 পাবেন, আমি সুমন আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আসেন আমরা একটু দেখবো। 14 পাবেন, ইজিলি পাবেন ভাই, অনেস্টলি বলতেছি। সো আমরা যে নিয়ম, প্রথমে কি করব, কোশ্চেন পড়ব, কোশ্চেনের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করব, তারপরে কি পড়ব, তারপরে আমরা কিন্তু প্যাসেজ পড়া শুরু করব। প্যাসেজের মধ্যে কোশ্চেনের ইনফরমেশন যেখানে পাবো ওটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে আমরা নাম্বারিং করে ফেলবো। এরপরে আমরা কোশ্চেন লেখা শুরু করব। যখন কোশ্চেন লিখব তখন আমরা কি করব, তখন অবশ্যই ডিরেক্টলি কপি পেস্ট করব না, কিছুটা পরিবর্তন করার চেষ্টা করব যতটুকু পারি। তাও যদি না পারি কয়েকটা সিনোনিম চেঞ্জ করার চেষ্টা করব, তাইলেই কাফি। ওকে, আচ্ছা, বাপ্পি আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলবো আজকের ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখবেন, এটা আমি মনে করি আপনাদের জন্য বেশ প্রোডাক্টিভ একটা ক্লাস হবে। ওকে, তাহলে আসেন, আমরা যে প্যাসেজটা আমরা পাইছিলাম কম্বাইন্ড অফিসার জেনারেল 2022 সাল ভিত্তিক, আপনারা তো 23 সাল ভিত্তিক দিচ্ছেন, যেটা 24 সালে পরীক্ষা হয়েছিল, তাই না? আসেন তাহলে আমরা সেই পরীক্ষার কোশ্চেনটা সলভ করি। আগে আমরা কোশ্চেনটা পড়বো, ভালো করে বুঝবেন কোশ্চেনটা কি বলতেছে। মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বলতেছে মেনশন, উল্লেখ করো। কি উল্লেখ করব, দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাংলাদেশি যে শিল্পপতিরা আছে না, এই বাংলাদেশি শিল্পপতিদের যে শর্টকামিংস মানে কি, প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। কোন প্রতিবন্ধকতা, হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর, অথর তার প্যাসেজের মধ্যে যে প্রতিবন্ধকতার কথাগুলো বলেছে ওই প্রতিবন্ধকতাগুলা আমাদেরকে উল্লেখ করতে হবে। ওই যে কোশ্চেনটা পড়বো, কোশ্চেনের কিওয়ার্ড আন্ডারলাইন করব। তাহলে কিওয়ার্ড কোনটা, শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই প্যাসেজে বাংলাদেশের শিল্পপতিদের যে প্রবলেমগুলা, যে শর্টকামিংসের কথাগুলা বলেছে সেগুলো আমি লিখবো 1 নাম্বার কোশ্চেনে। এবার আসেন 2 নাম্বার। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, সমৃদ্ধি এবং প্রোডাক্টিভিটির যে গ্রোথটা লিডস টু হোয়াট টাইপ অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি, অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। তাহলে এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। এই 1 নাম্বার কোশ্চেন কি ছিল, বাংলাদেশি শিল্পপতিদের শর্টকামিংসগুলো উল্লেখ করতে হবে। এই 2 নাম্বার কোশ্চেনটা কি, গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে, একটু মাথায় রাখা। এবার আসেন 3 নাম্বার। হোয়াই ডিড হেনরি ফোর্ড, কেন হেনরি ফোর্ড স্ট্রেস, গুরুত্ব আরোপ করেছে দ্য নিড ফর আ মোর স্টেবল মিডিল ক্লাস, হেনরি ফোর্ড কেন স্টেবল মিডিল ক্লাসের ওপরে গুরুত্ব আরোপ করেছে। হোয়াই ডিড হেনরি ফোর্ড, হেনরি ফোর্ড একজন ব্যক্তির নাম, স্ট্রেস গুরুত্ব আরোপ করেছে, দ্য নিড প্রয়োজনের পরে, কিসের প্রয়োজন, ফর আ স্টেবল মিডিল ক্লাস, একটা স্টেবল মিডিল ক্লাসের জন্য হেনরি ফোর্ড কেন গুরুত্ব আরোপ করেছে। আর 4 নাম্বার, দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স, একটা স্টেটমেন্ট দিয়েছে। দ্য প্ল্যানিং হরিজন, আমাদের পরিকল্পনার সীমা, হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড 5 ইয়ার্স, 5 বছর অতিক্রম করে না বললেই চলে।
আমাদের পরিকল্পনার সীমা 5 বছর অতিক্রম করে না বললেই চলে। ইমপ্লাইজ হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা শিল্পায়নের ক্ষেত্রে কোন কোন ধরনের ব্যারিয়ার নিয়ে আসে বা প্রতিবন্ধকতা তৈরি করে। তাহলে কি হলো ভাই, আমরা বাঙালিরা, মানে রাইটার বলতে চাচ্ছে আমরা বাঙালি মানে বাঙালি শিল্পপতিরা কখনোই 5 বছরের বেশি চিন্তা করতে পারে না, কিন্তু ব্যবসায় উন্নয়নের জন্য 10 বছর 20 বছর পরে কি হবে এটা আপনার জানা দরকার। তাই বলতে চাচ্ছে আমাদের শিল্পপতিরা কখনোই 5 বছরের বেশি চিন্তা করতে পারে না, এটার কারণে কোন কোন প্রতিবন্ধকতা তৈরি হয় ব্যবসায়ের ক্ষেত্রে এটা আমাকে বের করতে হবে। হোয়াট টাইপ অফ ব্যারিয়ার্স ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেস করে থাকে। তাহলে আমাদের 4টা কোশ্চেন, ওই যে প্রথমে 4টা কোশ্চেন আমি পড়বো। আচ্ছা, একটু ভালো করে মাথায় রাখবেন, রিটেনের ক্লাসের ক্ষেত্রে হয় কি, আমি দেখলাম আজকে বেশ ভালো উপস্থিতি আছে, কিছুক্ষণ পরে উপস্থিতি হারিয়ে যায়, দ্যাট মিনস ফেসবুকের কথা বলতেছি। ভাই রিটেনের ক্লাসটা একটু ধৈর্যের ক্লাস, এটা দরকার। এমসিকিউ নাথিং। ওই যে একজন বললো না স্যার এমসিকিউ কেন একটু প্রবলেম হচ্ছে, ভাই এই প্রবলেমটা সলভ করা সম্ভব, কিন্তু রিটেনের প্রবলেমটা র্যাডিক্যালি সলভ করা সম্ভব না। সেই জন্য রিটেনটা একটু ভালো করে দেখেন, 1.5 ঘন্টা খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন, 1.5 ঘন্টা পরে নিজের ফিডব্যাক বা নিজের একটু উপলব্ধিটা নিজে আর কি ফিল করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাদের প্রথমে 4টা কোশ্চেনগুলা কি কি, বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শর্টকামিংসগুলা। 2 নাম্বার কি, গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। 3 নাম্বার কি, হেনরি ফোর্ড কেন স্টেবল মিডিল ক্লাসের উপরে গুরুত্ব আরোপ করেছে। আর 4 নাম্বার, দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স, আমাদের পরিকল্পনার সীমা কখনোই 5 বছর অতিক্রম করে না, এটা দ্বারা কি বুঝায়। তাহলে প্রথমে কোশ্চেন পড়লাম, কোশ্চেনের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করলাম, এইবার কি করব, প্যাসেজ পড়া শুরু করব। প্যাসেজের মধ্যে এই কোশ্চেনের কোনো ইনফরমেশন পাইলে সেগুলো আমরা দাগ দিয়ে রাখবো। আসেন তাইলে আমি প্যাসেজ পড়তেছি, প্যাসেজ কি বলতেছে ভালো করে বুঝবেন। আ লিডিং বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন বিখ্যাত বাংলাদেশের শিল্পপতি, ইন আ রিসেন্ট আর্টিকেল, সে সম্প্রতি একটা আর্টিকেল পাবলিশ করেছে কিসের ওপরে, অন ওয়েজ টু স্ট্রেংথেন বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এর ওপরে একটা সম্প্রতি আর্টিকেল পাবলিশ করেছে একজন শিল্পপতি। হ্যাজ ড্রন অ্যাটেনশন, সে ওই জায়গায় মনোযোগ আকর্ষণ করেছে, টু দ্য প্রবলেমস অফ ইনফ্লেশন অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিকনেস অ্যামাং আদার থিংস। উনি মানে বাংলাদেশের একজন শিল্পপতি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এর ওপরে একটা আর্টিকেল পাবলিশ করেছে। এই আর্টিকেলে তিনি বলেছেন যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এটা বাংলাদেশের যে অর্থনীতির যে রুগ্নতা এটার অন্যতম একটা কারণ। তা ভাই আমরা যে কোশ্চেন পড়ছিলাম, কোশ্চেনে কিন্তু কোথাও ইনফ্লেশনের কথা বলা নেই, কোশ্চেনে 4টা কথা বলা আছে। সেই 4টা কথা কি আরেকবার দেখে আসেন। বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শর্টকামিং, 2 নাম্বার গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, 3 নাম্বার কি ছিল, হেনরি ফোর্ড কেন স্টেবল মিডিল ক্লাসের উপরে গুরুত্ব আরোপ করেছে, আর 4 নাম্বার, দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স, আমাদের পরিকল্পনার সীমা 5 বছর অতিক্রম করে না বললেই চলে, এটা শিল্পায়নের ক্ষেত্রে কি ধরনের ব্যারিয়ার তৈরি করে। ওকে, আসেন তাহলে আমরা যেখানে ছিলাম। তাহলে আমার কোশ্চেনের মধ্যে কোথাও ইনফ্লেশন নিয়ে কথা নেই, আমার কোশ্চেনের মধ্যে কোথাও ইনফ্লেশন নিয়ে কথা নেই। সো যেহেতু ইনফ্লেশন নিয়ে কথা নেই, এই চিন্তা মানে এই লাইন নিয়ে আমার চিন্তা করা দরকার নেই। আসেন পরবর্তী লাইনে চলে যাব আমরা, ভালো করে বুঝবেন। ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, আমাদের ইন্ডাস্ট্রিয়ালের যে রুগ্নতা, আমাদের শিল্পক্ষেত্রে যে রুগ্নতা, এই রুগ্নতার অন্যতম একটা কারণ ইন আওয়ার কান্ট্রি হ্যাজ বিন দ্য ফ্যাক্ট দ্যাট, প্রকৃত একটা বিষয় যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার্স হ্যাভ নট বিন এইবল, আমাদের ব্যবসায়ীরা এবং আমাদের শিল্পপতিরা হ্যাজ নট বিন এইবল, হ্যাজ নট বিন এবল, তারা সক্ষম না, কি করতে সক্ষম না, টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার। বলতে চাচ্ছে রাইটার যে আমাদের দেশের শিল্পের যে রুগ্নতা, এই রুগ্নতার একটা কারণ হলো আমাদের দেশের ব্যবসায়ীরা এবং আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজাররা তারা সক্ষম না, কি করতে সক্ষম না, টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, তারা নিকট যে ভবিষ্যৎ এর বাইরে দেখতে পারে না। এটার কারণে আমাদের দেশের এই ব্যবসায়ের ক্ষেত্রে রুগ্নতা। এই তাহলে কি এটা আমি আমার একটা উত্তরের মধ্যে পাইলাম না? দ্রুত কমেন্টস করতে হবে কোন কোশ্চেনের উত্তরের মধ্যে এটা পাইছি, যে আমাদের দেশের শিল্পায়নের ক্ষেত্রে যে রুগ্নতা, এই রুগ্নতার একটা অন্যতম কারণ যে আমাদের দেশের ব্যবসায়ীরা এবং ম্যানেজাররা সক্ষম না, কি করতে সক্ষম না, তারা ইমিডিয়েট ফিউচারের বাইরে যেতে সক্ষম না। দ্রুত বলতে হবে কোন কোশ্চেনের ইনফরমেশনটা এখানে আছে, তাড়াতাড়ি 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 কমেন্টস করতে হবে কোন কোশ্চেনের ইনফরমেশনটা এখানে আছে। প্রথম একটু বলি, তারপর আমি পড়াবো তোমাদেরকে, একটু তোমাদের রেসপন্স দেখতে চাচ্ছি। কোন কোশ্চেনের ইনফরমেশন আমরা এখানে পাইছি, দেখো তো কোশ্চেন, কোন কোশ্চেনের ইনফরমেশনটা, কি ব্যাপার কমেন্টস পাই না কেন? দ্রুত কোন কোশ্চেনের ইনফরমেশন? ইয়েস জান্নাতুন, এভাবে দ্রুত আনসার করতে হবে। জান্নাতুন নেসা, ভেরি গুড। ফজলে রাব্বি, থ্যাংক ইউ। নিশাত, নিশরাত, ওকে, থ্যাংক ইউ।
এভাবে একটা দুটো তোমাদেরকে কমেন্ট চাই ওকে মাই ডিয়ার, এই তোমরা বুঝতেছি, তার মানে তোমরা আমাকে মানে তোমরা কনসেন্ট্রেশন দিয়েছো, এটা আমার ভালো লাগতেছে, দ্যাটস গ্রেট। ওকে, তাহলে এখন আসো আমরা যেখানে ছিলাম, এ নাম্বার কোশ্চেনের উত্তর। কেন এ নাম্বারে কি ছিল, যে বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শর্টকামিংস বের করতে হবে। এটি একটা শর্টকামিংস না, যে বাংলাদেশের শিল্পপতিরা ওরা কি করতে পারে না, ওরা নিকট ভবিষ্যতের বাইরে দেখতে পারে না, শুধু আজকে নিয়েই চিন্তা। এরা যে 10 বছর পরে কই যাব, 20 বছর পরে কই যাব, এটা তারা চিন্তা করে না, আজকে নিয়েই ওরা চিন্তা। এই যেটাই বলতে চাচ্ছে আর কি। তাহলে এটা হলো আমার এ নাম্বার কোশ্চেনের উত্তর। ওই যে আমি মার্ক করবো বলছিলাম কিনা, যে কোশ্চেনের উত্তর পাবো আমি একটু ব্র্যাকেট দিয়ে শুরু করব। তাহলে আসেন, বিজনেস, এই যে এটা হলো এ নাম্বার কোশ্চেনের উত্তর। ভালো করে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার্স হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার। আমাদের বিজনেসম্যানরা এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা ইমিডিয়েট ফিউচারের বাইরে তাকাইতে পারে না। দেখি তো আর আছে কিনা, দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড, তারা ব্যাপক পরিমাণে ব্যস্ত থাকে কিসে, উইথ দেয়ার অ্যাটেম্প্ট, তাদের চেষ্টা নিয়ে না আমাদের ব্যবসায়ীরা, আমাদের ম্যানেজাররা ব্যাপক পরিমাণ ব্যস্ত থাকে, টু রিপোর্ট ফেভারেবল রিজাল্ট, একটা অনুকূল রিজাল্ট নিয়ে আসার জন্য, ফর দ্য কারেন্ট ইয়ার হাই প্রফিট। আমাদের ব্যবসায়ীরা, আমাদের ম্যানেজাররা ব্যাপক পরিমাণ ব্যস্ত থাকে কি কাজে, টু ফেভারেবল রিজাল্ট, টু মেক ফেভারেবল রিজাল্ট, ভালো একটা ফল বয়ে আনার জন্য, ফর দ্য কারেন্ট ইয়ার মানে এই বছরের লাভ নিয়ে ব্যস্ত, ফর দ্য অ্যান্ড দ্য লার্জার ডিভিডেন্ড টু দ্য শেয়ার হোল্ডার, এবং শেয়ার হোল্ডারদের কীভাবে প্রফিট দিব, ব্যবসায়ী কীভাবে কারেন্ট ইয়ারের প্রফিট নিয়ে আসবো, এটা নিয়ে সব ব্যস্ত। কিন্তু আমি 5 বছর পরে আমার ব্যবসাটা কই থাকবে, 10 বছর পরে আমার ব্যবসাটা কই থাকবে, এটা চিন্তা করে না। আজকে কেমনে ফাঁকি ফুকি দিয়ে আজকে টাকা আয় করব, এটা নিয়ে আমাদের ব্যবসায়ীরা ব্যস্ত থাকে। এই যে রাইটার বলতে চাচ্ছে, এইটা হলো আমাদের ব্যবসায়ীর বা ম্যানেজারদের অন্যতম একটা শর্টকামিংস বা প্রতিবন্ধকতা। তারা আজকে নিয়ে ব্যাপক ব্যস্ত থাকে, তারা ভবিষ্যৎ চিন্তা করে না। তাহলে এ নাম্বার কোশ্চেনের উত্তর এখানে পাইলাম। দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স, আমাদের পরিকল্পনার সীমা কখনোই 5 বছর অতিক্রম করে না। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু ডিরেক্টলি একটা কোশ্চেনে আছে, এটা কোন কোন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আসে। তাহলে এই জায়গাটা আমাদের ডি নাম্বার কোশ্চেনের উত্তর এখানে লুকায় আছে ভাই। তাহলে এ নাম্বার কোশ্চেনের উত্তর এই পর্যন্ত শেষ। এইবার আমাদের কি কোশ্চেন উত্তর, আমাদের ডি নাম্বার কোশ্চেনের উত্তর শুরু হচ্ছে। এখান থেকে আমাদের ডি নাম্বার কোশ্চেনের উত্তর ভালো করে বুঝবেন। দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স, আমাদের পরিকল্পনার সীমা 5 বছর অতিক্রম করে না বললেই চলে। আচ্ছা, এর দ্বারা কি হয় একটু দেখি তো। ইনভেস্টমেন্ট হ্যাভ বিন ইনঅ্যাডিকুয়েট ফর দ্য নিউ প্ল্যান্ট, ভাই যেহেতু আমরা 5 বছরের বেশি পরিকল্পনা করতে পারি না, এই জন্য আমরা নতুন নতুন পরিকল্পনার জন্য, নতুন নতুন প্রজেক্টের জন্য ইনঅ্যাডিকুয়েট আমরা ইনভেস্টমেন্ট মানে অপর্যাপ্ত বিনিয়োগ করে থাকি। ওকে, টুয়ার্ডস ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপ্যানশন, এই কারণে আমাদের ব্যবসায়ের ডাইভার্সিফিকেশন হয় না এবং কি হয় না, এক্সপ্যানশন বিস্তারও ঘটে না। যেহেতু আমরা 5 বছরের বেশি অতিক্রম করতে পারি না, আমরা নতুন নতুন পরিকল্পনায় আমরা বিনিয়োগ করি না, আমাদের ডাইভার্সিফিকেশন হয় না, আমাদের এক্সপ্যানশন ব্যবসা বৃহৎ হয় না। এরপরে কি বলতেছে, মডার্নাইজেশন আমরা আধুনিকায়ন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশন এবং সম্পত্তি যে বৃদ্ধি, হ্যাভ সিরিয়াসলি ল্যাগড বিহাইন্ড, আমরা আধুনিকায়নের ক্ষেত্রে, আমরা সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক পিছিয়ে পড়ে থাকি। ইন বিজনেস, ব্যবসায়ের ক্ষেত্রে গ্রোথ ইজ নিডেড, ভাই মনে রাখবেন ব্যবসায়ের জন্য গ্রোথ দরকার, ফর সার্ভাইভাল, যদি বেঁচে থাকা লাগে, যদি সার্ভাইভ করা লাগে তাহলে কিন্তু গ্রোথ দরকার। ভাই আমাদের ক্ষেত্রেও মানুষকে যদি আমরা নিয়মিত, যদি আমরা মানে ভালো মতো যদি সার্ভাইভ করতে চাই, আমরা যদি ভবিষ্যতে উন্নতি করতে চাই, আমাদের কি গ্রোথ লাগবে না? প্রতিদিন ডেভেলপমেন্ট দরকার। এবার ভালো করে বুঝবেন, গ্রোথ ইজ নিডেড ফর সার্ভাইভাল, ওয়ান হ্যাজ টু গ্রো, একজনকে অবশ্যই কি করতে হবে, গ্রো করতে হবে, উন্নতি করতে হবে। ইফ ওয়ান ডাজ নট ওয়ান্ট টু বি ওয়াইপড আউট, যদি এই ওয়াইপড আউট মানে কি, ঝেঁটিয়ে বিদায় করা, মানে ঝাড়ু দিয়ে বিদায় করা। তার মানে বলতে চাচ্ছে কেউ যদি হারিয়ে যেতে না চায়, কেউ যদি বিতাড়িত না হইতে চায়, তাকে প্রতিনিয়ত কি করতে হবে, ডেভেলপ করতে হবে। এই ধরুন আপনি যদি চাকরি পেতে চান, কি করতে হবে ভাই, প্রতিদিন আপনাকে 5টা করে ভোকাবুলারি বাড়াইতে হবে, এই যে আপনাকে আস্তে আস্তে ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, তাই বলতে চাচ্ছে। দিস ইজ পার্টিকুলারলি ট্রু, বলতেছে এই যে ব্যবসায়ের সমৃদ্ধি ঘটাইতে হবে, প্রতিনিয়ত উন্নতি ঘটাইতে হবে, এটা বিশেষ করে সত্য উইথ দ্য লিবারালাইজেশন অফ ইম্পোর্ট,
কিসের জন্য বেশি সত্য? কারণ আজকে ইম্পোর্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক স্বাধীন হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে, অ্যান্ড ইনক্রিজিং কম্পিটিশান, এবং কম্পিটিশান অনেক বেড়ে গেছে। তাহলে এই পুরো অংশটুকু থেকে আমরা ডি নাম্বার কোশ্চেনের উত্তরটা লিখতে পারি। ডি নাম্বার কোশ্চেনটা কি ছিল? আমাদের পরিকল্পনার সীমা কখনোই 5 বছর অতিক্রম করে না, এর দ্বারা কি কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়? তাহলে বলতে পারি না ভাই, আমাদের পরিকল্পনার সীমা কখনোই 5 বছরের বেশি অতিক্রম করে না, এর দ্বারা নতুন প্ল্যান্টে ইনভেস্টমেন্ট হয় না, এর দ্বারা ডাইভার্সিফিকেশন হয় না, এই জন্য এক্সপ্যানশন হয় না, মডার্নাইজেশন হয় না, অ্যাসেট ক্রিয়েশন হয় না, সেই সাথে সাথে গ্রোথও হয় না। সো এইরকম একটা উত্তর আমরা ডি নাম্বার কোশ্চেনে লিখব। আগে আমরা প্যাসেজ পড়াটা শেষ করি। ওকে, আর একটু প্যাসেজ আছে, আমরা সেইটুকু শেষ করি, তারপরে আমরা আনসার কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখাবো। আসেন, মোর ওভার, এটা ছাড়াও দেখি, এটা ছাড়াও কি হইতে পারে? মোর ওভার, এটা ছাড়াও গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি, এই গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি ক্রিয়েট এমপ্লয়মেন্ট। ভাইরে, আরেকটা কোশ্চেনের ইনফরমেশন পেয়ে গেছি, গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি। একটু দেখেন তো আমাদের বি নাম্বার কোশ্চেনের উত্তরটা কি ছিল? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু হোয়াট টাইপস অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি? গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। ওকে, সো আসেন, কোশ্চেনটা কি ছিল? গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। আসেন তাইলে আমরা এখন এই অংশটুকু পড়বো। তাহলে এটা কিন্তু আমার উত্তর, এটা কিন্তু আমার উত্তর, ভালো করে মাথায় রাখবেন কিন্তু। আমরা একটু দেখি, সবাই একটু দেখেন, গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি ক্রিয়েট এমপ্লয়মেন্ট। কোশ্চেনে কি ছিল? গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। আমি কি পাইলাম? গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান তৈরি করে, অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট, এবং কর্মসংস্থান যখন বেড়ে যাবে, ক্রিয়েট লার্জার মার্কেট, তখন মার্কেটটা বড় হয়ে যাবে, বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট। বলতেছে শিল্প পণ্যের মার্কেটটাও বেড়ে যাবে, আবার কনজিউমার প্রোডাক্টের মার্কেটটাও কি হবে? বৃহৎ হবে। ইট ওয়াজ হেনরি ফোর্ড। এই হেনরি ফোর্ড মানেই কি? সি নাম্বার কোশ্চেনের উত্তর। এই যে দেখো হেনরি ফোর্ড, এটা আলাদা একটা পার্ট। সো আমরা এটাতে এখন না, তাহলে আমরা কি করলাম? আমরা বি নাম্বার কোশ্চেনের উত্তর এখানেই শেষ করে দিলাম। বি নাম্বার কোশ্চেনের উত্তর এখানেই থেকে এই পর্যন্ত। বি নাম্বার কোশ্চেনে কি ছিল? গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। ভাই কি বলবো আমি? গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি এমপ্লয়মেন্ট তৈরি করে, আর হায়ার এমপ্লয়মেন্টটা মার্কেটটাকে বড় করবে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট মার্কেটটাকে বড় করে দেবে। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, এবার আসেন আমাদের যে 4 নাম্বার কোশ্চেনটা ছিল, কি আরেকবার পড়বো। হোয়াই ডিড হেনরি ফোর্ড স্ট্রেস, হেনরি ফোর্ড কেন গুরুত্বারোপ করেছে দ্য নিড ফর আ মোর স্টেবল মিডিল ক্লাস? হেনরি ফোর্ড কেন স্টেবল মিডিল ক্লাস তৈরির ক্ষেত্রে গুরুত্বারোপ করেছে? আসেন তাইলে আমরা একটু দেখি, ভালো করে বুঝবেন। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হেনরি ফোর্ড একজন ব্যক্তি, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই হেনরি ফোর্ডকে আমেরিকার একজন শিল্পপতি, হু রিভলিউশনাইজড ফ্যাক্টরি প্রোডাকশন, যে ফ্যাক্টরির উৎপাদনে একটা আমূল পরিবর্তন এনেছে, উইথ হিজ অ্যাসেম্বলি লাইন মেথড। মানে ওর একটা মেথড আছে, এই মেথডের মাধ্যমে সে উৎপাদনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। ভাই ওর কি মেথড, এটা নিয়ে তো আমার মাথা ব্যথার দরকার নেই। আমার মাথা ব্যথা কোনটা? আমার মাথা ব্যথা হলো হেনরি ফোর্ড স্টেবল মিডিল ক্লাসের ওপরে কেন গুরুত্বারোপ করেছে, কেনটা হলো আমার মাথা ব্যথা। আসেন তাহলে দেখি। এই যে হেনরি ফোর্ড, আমি আবার একটু কালার চেঞ্জ করে ফেললাম, ভালো করে দেখবেন। এই যে দেখেন, হেনরি ফোর্ড স্ট্রেসড দ্য নিড ফর দ্য ক্রিয়েশন অফ আ লার্জার অ্যান্ড মোর স্টেবল মিডিল ক্লাস। হেনরি ফোর্ড স্টেবল মিডিল ক্লাস তৈরির ক্ষেত্রে গুরুত্বারোপ করেছে। কেন? দ্যাট ইজ, এই যে মূল উত্তর কিন্তু এখানে, হেনরি ফোর্ড স্টেবল মিডিল ক্লাস তৈরির ক্ষেত্রে স্ট্রেস করেছে। কেনটাই তো আমার কোশ্চেনের উত্তর ছিল, সেই কেনটা এখানে। আ লার্জার নাম্বার অফ পিপল হু ক্যান অ্যাফোর্ড মোর অ্যান্ড মোর গুডস অ্যান্ড সার্ভিসেস। কারণ স্টেবল মিডিল ক্লাস তৈরি হইলে অনেক বেশি পরিমাণ মানুষ গুডস এবং সার্ভিসেস কি করতে পারবে? ক্রয় করতে পারবে। ক্লিয়ার বিষয়?
ওকে, নাকি সিনোনিম বা প্রেফারেন্স করা হবে ব্যাপারটা জানাবেন। আব্দুল্লাহ, আমি শুরুতেই বলেছি তুমি একটু দেখে নিবে পরে, আমি আবারও বলবো আনসার লেখার সময়। এখন আসেন, কি ছিল কোশ্চেনটা? হেনরি ফোর্ড কেন গুরুত্ব আরোপ করেছে স্টেবল মিডল ক্লাস তৈরির ক্ষেত্রে? কেন গুরুত্ব আরোপ করেছে? কারণটা হলো আ লার্জার নাম্বার অফ পিপল, অধিক সংখ্যক মানুষ ক্যান অ্যাফোর্ড করতে পারবে অনেক বেশি বেশি পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস। এটাই হলো আমার সি নাম্বার কোশ্চেনের উত্তর। এই যে এখানে আমি সি নাম্বার লিখে ফেলবো। এবার আসেন, আমরা আরো একটু প্যাসেজ আছে, প্যাসেজটা আমরা পড়ি। প্যাসেজটা কি বলতেছে? ইভেন আফটার 53 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, বলতেছে এমনকি স্বাধীনতার 53 বছর পার হয়ে যাওয়ার পরেও আওয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের বেশিরভাগ শিল্পপতিরা হ্যাভ নট বিন এইবল, তারা সক্ষম হয়নি টু শেড দ্য পিটি শপকিপার্স মেন্টালিটি, আমাদের যে মানে খুব ক্ষুদ্র মন মানসিকতার যে মেন্টালিটি, এই মেন্টালিটি আমরা এখনো ছাড়তে পারি নাই। আমরা সামনে থেকে 1 টাকা গেলে আমরা মরে যাই, কিন্তু পিছন থেকে যে আমাদের 1 লাখ টাকা চলে যায় এটা কেউ দেখে না। এই পিটি শপকিপার্স, পিটি মানে কি? খুব ক্ষুদ্র, এই পেটি শপকিপার্স মেন্টালিটি থেকে এখনো আমরা বের হইতে পারি নাই। ভাই তাহলে এই অংশটাও আমরা না একটা আমরা একটা কোশ্চেনে লিখতে পারি। সেই কোশ্চেনটা কোন কোশ্চেনের উত্তর একটু বলেন? এইটাও আমরা একটা কোশ্চেনের মধ্যে লিখতে পারি যে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেলেও আমাদের দেশের বেশিরভাগ মানুষ পিটি শপকিপার্স মেন্টালিটি থেকে দূর করতে পারে নাই বা বেরিয়ে আসতে পারে নাই। কোন কোশ্চেনের উত্তর হইতে পারে? মোস্তাফিজুর রহমান ভাইয়া চা জুড়িয়ে যাচ্ছে, কত স্টুডেন্ট, ভ্যারি গুড ভ্যারি গুড। মোস্তাফিজ, আমার পক্ষ থেকে তোমাকে মানে একটা লাল গোলাপের শুভেচ্ছা। দেখছো, কেউ চিন্তা করে নাই, মুস্তাফিজ ঠিকই চিন্তা করতেছে যে ভাইয়া চা ফুরিয়ে যাচ্ছে। ওকে, টুসি দত্ত এ নাম্বার, ভ্যারি গুড, তোমরা খুব কেয়ারফুললি দেখতেছো। ওকে মুস্তাফিজুর, অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি স্বাধীনতা 53 বছর পরেও আমরা, নো বি নাম্বার কোশ্চেন না, ডি নাম্বার কোশ্চেন না, এই এটা কোনটা? স্বাধীনতার 53 বছর পরেও বাঙালিরা তাদের পেটি শপকিপার্স মেন্টালিটি, ক্ষুদ্র মন মানসিকতা চিন্তা পরিহার করতে পারে নাই। এটা এ নাম্বার কোশ্চেনের উত্তর। এ নাম্বারে কি আছে? হোয়াট ইজ দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাংলাদেশি শিল্পপতিদের সীমাবদ্ধতা। এটা একটা সীমাবদ্ধতা যে 53 বছর হয়ে গেল তারপরেও কি হইতে পারে না, তারা পেটি শপকিপার্স মেন্টালিটি পরিহার করতে পারে নাই। ওকে ঠিক আছে, এটা এ নাম্বার কোশ্চেনের উত্তরটা বেশি ভালো বানাবে। ওকে, এবার আসো তাইলে, এইবার তাইলে আমরা কি করব? আমরা এবার কোশ্চেন লেখা শুরু করব। ভাই শোনো, প্রথমে প্যাসেজটা পড়েছি, একদম প্রথম থেকে দেখবি ক্লাসটা। প্রথমে আমরা কোশ্চেনগুলো পড়েছি, কোশ্চেনের কিওয়ার্ড আন্ডারলাইন করেছি, এরপরে প্যাসেজ পড়া শুরু করেছি। প্যাসেজের যে কোশ্চেন সেই কোশ্চেনটুকু আমরা মার্ক করে রেখেছি, মানে কোশ্চেনের ইনফরমেশন যেখানে পেয়েছি। এইবার আমরা কোশ্চেনটা লিখবো, এ নাম্বার কোশ্চেনের উত্তর। এইবার আপনারা করবেন কি, এ নাম্বার কোশ্চেনের উত্তর লেখার ক্ষেত্রে যদি চান, যদি প্রয়োজন পড়ে, এইবার আপনারা কি করবেন, এই যে এ নাম্বার কোশ্চেন কোথা থেকে কোথায় দাগাইছিলাম, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এটাও এ নাম্বার কোশ্চেনের উত্তর। এইটুকু আমরা কি করে দিব, আমরা একটু আর একবার পড়তে পারি যদি চান, আর যদি না মনে থাকে তাহলে লেখা শুরু করে দেবেন। এইবার আমি আপনাদেরকে লিখে দেখাবো কিভাবে লিখতে হয়। সো ভাই, যেহেতু এইটুক আপনাদের মার্ক করা দরকার, এইটুক মার্ক করা দরকার, এই জন্য আমি বারবার তো আর এখানে আসবো না। এই জন্য দেখেন আমি সুন্দর করে ছোট করে নিচে লিখে দিয়েছি, আমি ছোট করে নিচে লিখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। সো এ নাম্বার কোশ্চেনটা কি ছিল? মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর। অথর যে সীমাবদ্ধতাগুলা, বাংলাদেশের শিল্পপতিদের যে সীমাবদ্ধতাগুলা এখানে লিখে দেখিয়েছে প্যাসেজে, সেগুলো আমাকে লিখতে বলেছে, মেনশন করতে বলেছে, তাই তো বিষয়টা। এখন আমি লিখবো। সো লেখার ক্ষেত্রে আমি এইটা কোথা থেকে নিয়ে এসেছি জানেন? ওই প্যাসেজের যে অংশটুকু আপনাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে রেখেছি, বারবার ওখানে না যাওয়া লাগে, এই জন্য আমি এখানে তুলে দিয়েছি। সো এইবার আমি লিখবো, তাহলে কি ছিল শর্টকামিংস? দেখেন সবাই, one of the main reasons for industrial sickness in our country has been the fact that business and industrial manager have not been able to look beyond the immediate future. প্রথম কথা, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের শিল্পপতিরা নিকট ভবিষ্যতের বাহিরে যেতে পারে না, এক নাম্বার। দুই নাম্বার কি, দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড, তারা ব্যাপক পরিমাণে ব্যস্ত থাকে, উইথ দেয়ার অ্যাটেম্প, তারা চেষ্টা করে ব্যাপক পরিমাণে টু রিপোর্ট ফেভারেবল রিজাল্ট ফর দ্য কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারে কীভাবে ভালো ফল নিয়ে আসা যায় এবং কারেন্ট ইয়ারে কীভাবে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া যায়, এই নিয়ে ব্যস্ত থাকে। তাহলে দুইটা কথা পাইছি, কি দুইটা কথা? ব্যবসায়ীরা, আমাদের দেশের ব্যবসায়ীরা ইমিডিয়েট ফিউচারের বেশি দেখতে পারে না, আর দুই নাম্বার হলো আমাদের দেশের ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে কারেন্ট ইয়ারের সফলতার জন্য, ভবিষ্যতের কথা চিন্তা করে না। আর তিন নাম্বার, ওই যে যেটা পাইলাম এখানে তোলা হয়নি, 53 বছর পার হয়ে গেলেও পেটি শপকিপার্স মেন্টালিটি পরিহার করতে পারি নাই। সো এই তিনটা জিনিস আমি আমার কোশ্চেনের মধ্যে লিখবো, আর কিচ্ছু না।
তবে এইবার ভাই যখন আপনি মাথায় তো চাপে শেষ স্যার, কি চাপে তাড়াতাড়ি বলতে হবে দিদারুল, হ্যাঁ যেটা আমি বলতে গিয়েছিলাম ভাই, এইবার আমি কোশ্চেনটা লিখবো না, কোশ্চেনের আনসারটা যখন লিখবেন তখন যে কাজটা করবেন কোশ্চেনের সাথে একটু রিলেট করে নেবেন। কোশ্চেনের অংশটুকু আগে জুড়ে দিলেন, তারপরে আপনি উত্তরটা লিখে দিলেন, অথবা আগে উত্তর লিখে কোশ্চেনের অংশটুকু জুড়ে দিলেন শেষে, মানে আগে অথবা শেষে কোশ্চেনের অংশটুকু জুড়ে দিলে যে খাতা দেখবে তার জন্য সহজ হবে কোন কোশ্চেনের উত্তর বা কিভাবে লিখেছো। সেই জন্য আমরা করব কি সেটা একটু দেখো না, সেটা হলো আমরা এই কোশ্চেনের অংশটুকু আগে নিব। সো কোশ্চেনের অংশটুকু কি হইতে পারে যদি আমি একটু তোমাদেরকে দেখাই, যেহেতু জুমে হইলে তোমাদের কাছে শুনতাম, তোমরা যেহেতু সবাই ফেসবুকে আসো, সো আমি তোমাদের কমেন্টস পড়বো, কোশ্চেনের অংশটুকু কিভাবে নিব সেটা যদি একটু বলি। স্যার প্যাসেজ এর স্টেট সেম হয়ে গেল না, স্যার প্যাসেজের স্টেট না, এটা তোমার আনসার না তো, এটা আমি লিখবো আনসার এখান থেকে। এখন আমি আনসারটা লেখা দেখাচ্ছি, ভালো করে দেখো। সো আমি কিভাবে লিখবো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি ভাই। প্রথমত আমি কোশ্চেনের অংশটুকু লিখবো। কোশ্চেনের অংশটুকু কি সবাই দেখো, মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর। আমি কি লিখবো, এই যে এখান থেকে ভাই ভালো করে শোনো, দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাংলাদেশি শিল্পপতিদের সীমাবদ্ধতাগুলো, হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর, যেটা অথর হাইলাইট করেছে, সেই সীমাবদ্ধতাগুলো হয় যে এইগুলা। তাহলে যে সকল সীমাবদ্ধতা রাইটার হাইলাইট করেছে সেই সকল সীমাবদ্ধতাগুলো হয় যে, এইবার তুমি উত্তরগুলো লিখে ফেলো। তাহলে আগে আমাদেরকে এইটা লিখতে হবে, একটু ওয়েট করবা প্লিজ, দেখবা ভালো করে, এখন লেখার দরকার নেই, পরে তোমরা স্ক্রিনশট নিয়ে করবা। এখন তোমার কাজ হলো লেখাটা দেখা ক্লাসটা দেখা, ভালো করে মনোযোগ দেওয়া। শোনো কি লিখবো আমি এখানে, দ্য শর্টকামিংস, আমি কোশ্চেন থেকে কপি পেস্ট করতেছি কিন্তু একদম কোশ্চেন থেকে, তারপরে কিভাবে আনসার লিখবা জুড়ে দিবা আমি দেখাচ্ছি। দ্য শর্টকামিংস of Bangladeshi industrialist which have been, যা আছে তাই কোশ্চেনের অংশটুকু, which have been highlighted by the author, which have been highlighted by the author is that, শেষ। এবার ভাই কি জানেন, আপনি যত সুন্দর উত্তরই লেখেন না কেন আপনি জিরো পাবেন। কেন জিরো পাবেন জানেন? কারণ খাতায় লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা কিন্তু কি জানো, সেটা হলো, যেমন দেখো জান্নাতুল, তুমি উত্তর লিখছো কত সুন্দর, কিন্তু বিলিভ করো তুমি সুন্দর মতো একটা জিরো পাবা। কেন জিরো পাবা জানেন? মনে রাখবেন, যদি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ভুল হয় কোনো মার্সি নেই, আপনি জিরো পাবেন। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সবচেয়ে কেয়ারফুল থাকবেন। ভাই আমি এখানে যে ইজ লিখছি, ইজটা ভার্ব না, তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো শর্টকামিংস। তা ভাই শর্টকামিংস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তা প্লুরাল হইলে ইজ হবে না আর হবে? অবশ্যই আর হবে। সো কেউ যদি এখানে ইজ লেখে পুরা ভুল। অনেকে বলে না স্যার এত লিখলাম তারপরে মার্ক পাইলাম না, কারণ হলো তোমার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ভুল ছিল। তো ওখানে ইজ হবে না, ওখানে আর হবে, মনে থাকে জানো, এটা বোঝানোর জন্য আমি লিখলাম আর দ্যাট। এই যে ভাই আমি কোশ্চেনের অংশটুকু লিখে ফেললাম। তাহলে ওই সকল সীমাবদ্ধতা যেগুলো রাইটার হাইলাইট করেছে সেই সীমাবদ্ধতাগুলা হয় যে, এবার কি সেটা লেখো। এই প্রথম সীমাবদ্ধতা কি ছিল? আমাদের দেশের শিল্পপতিরা হ্যাভ নট বিন এইবল, তারা সক্ষম না, টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার। ভালো করে শুনবেন, তারা ইমিডিয়েট ফিউচারের বাহিরে দেখতে পারে না, এটা তাদের ব্যর্থতা। তাহলে ভাই আমি তো একদম এইটাই লিখবো না, আমি এইভাবে লিখতে পারি আর দ্যাট দে আর, দে মানে কি, এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, দে মানেই তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাহলে দে হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার। কেউ যদি এটাই বেশিরভাগ স্টুডেন্ট লেখে, তা ভাই এটা যদি তুমি ডিরেক্টলি কপি করো, তুমি যদি এভাবে লেখো, দ্য শর্টকামিংস অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর আর দ্যাট দে হ্যাভ নট বিন এইবল টু লুক ইমিডিয়েট ফিউচার, ভাই এটা লিখলে গড়পত্তায় তুমি 20-এর মধ্যে 7-8 পাবা, একদম অনেস্টলি তুমি 8 পাবা, কারণ আমাদের 40% মার্ক দেওয়া হয়। কিন্তু তুমি যদি একটু ঘুরাই লিখতে পারো তুমি 80% মার্ক পাবা, 70% মার্ক পাবা, তার মানে তুমি 20-এর মধ্যে 14 পাবা, 16 পাবা। সো কি ঘুরাই লিখবো একটু দেখো না, খুব বেশি জানা দরকার নেই গ্রামার, একদম ইজি, একটা কোশ্চেনের আনসারটাই বুঝো তাইলে আর লাগবে না। সেটা কি সবাই একটু দেখো, দে হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, তারা ইমিডিয়েট ফিউচারের বাহিরে দেখতে পারে না।
আচ্ছা এইটাকে কি লিখতে পারি একটু বলেন তো? তারা ইমিডিয়েট ফিউচারের বাইরে দেখতে পারে না, তার মানে কি? তারা লং টার্ম প্ল্যানিং করতে পারে না। তারা ইমিডিয়েট ফিউচারের বাইরে দেখতে পারে না, এর মানেই কি? তারা অক্ষম। কি করতে অক্ষম? লং টার্ম প্ল্যানিং করতে অক্ষম। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে অক্ষম। এই তো জিনিস, আর কিচ্ছু না। তাহলে কি হলো? দে হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার। এইটুকুর পরিবর্তে ভাই একটু ভালো করে দেখো, শুধু এইটুকুর পরিবর্তে দে হ্যাভ নট, সরি একটু ভালো করে দেখবেন, আমি এইটুক যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, এর অর্থ কি? তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে না। তাহলে সেটাই আমি লিখি। আর দ্যাট দে হ্যাভ নট বিন এইবল, তার মানে কি? দে আর আনএইবল। এই দে হ্যাভ নট বিন এইবলের জায়গায় কি বলতে পারি? দে আর আনএইবল, তারা অক্ষম। এই যে দেখেন, আর দ্যাট দে আর আনএইবল, দে আর আনএইবল, তারা ব্যর্থ। কি করতে ব্যর্থ? লং টার্ম পরিকল্পনা করতে ব্যর্থ। টু মেক বা টু প্রিপেয়ার, প্রস্তুত করতে, হ্যাঁ, টু প্রিপেয়ার বা টু মেক, যে কোনো একটা দাও। টু মেক লং টার্ম প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং, টু মেক লং টার্ম প্ল্যানিং। এই হলো ভাই জাস্ট পরিবর্তন, আর কিচ্ছু না। তারা বলেছে দে হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, তারা ইমিডিয়েট ফিউচারের বাইরে দেখতে পারে না। আমি কি বললাম? দে আর আনএইবল, তারা ব্যর্থ। কি করতে ব্যর্থ? টু মেক লং টার্ম প্ল্যানিং, তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে ব্যর্থ। তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে ব্যর্থ। তাইলে আর কি? এই তো লিখলেই তো হয়ে গেছে। অ্যান্ড, এবং তারা যা লিখছে আমি তাই লিখবো, একদম চেঞ্জ করব না। অ্যান্ড এই যে এটা, দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড, তারা অনেক বেশি ব্যস্ত থাকে। দিয়ার অ্যাটেম্প, তাদের পরিকল্পনা চেষ্টা নিয়ে, টু রিপোর্ট ফেভারেবল রেজাল্ট ফর দ্য কারেন্ট ইয়ার, তারা কারেন্ট ইয়ারের ফেভারেবল রেজাল্ট তৈরি করতে চায় এবং লার্জার ডিভিডেন্ড দিতে চায় কারেন্ট ইয়ারের শেয়ার হোল্ডারদের। ভবিষ্যৎ যাই যাইগে যাক, এই বছর ওদের ভালো প্রফিট দেবো। তাহলে এই লাইনটা এবার আমি আমার মতো করে লিখবো। অ্যান্ড কি ভাই? দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড উইথ দিয়ার অ্যাটেম্প টু রিপোর্ট ফেভারেবল রেজাল্ট ফর দ্য কারেন্ট ইয়ার। আমার অনুরোধ ভাই, এই লাইনটা তোমরা একটু লেখো তোমার মতো করে, একদম সংক্ষেপে। জাস্ট আমি তো লিখবই, আমি দেখতে চাচ্ছি তোমরা কি করো। দে আর নট স্কিলড ইনাফ টু হ্যাভ লং টার্ম প্ল্যানিং ফর দেয়ার বিজনেস। কত সুন্দর! আখিমনি পল, বিলিভ করো এইটুক লিখলি হয়েছে। দে আর নট স্কিলড, আখিমনি বলতে চাচ্ছে, আমি কি লিখছি দেখো না, দে আর আনএবল টু মেক লং টার্ম প্ল্যানিং। আর আখিমনি লিখতে চাচ্ছে দে আর নট স্কিলড, দে আর নট প্রফিশিয়েন্ট ইনাফ টু হ্যাভ লং টার্ম প্ল্যানিং ফর দেয়ার বিজনেস। একেবারে ফিদা। তুমি এরকম লিখলে চারি মানে পাঁচের মধ্যে মিনিমাম 4.5 পাবা। চারির কম দিলে ও জান্নাত যাইতে পারবে না যে খাতা দেখবে তোমার। আমি সুমন বলতেছি, বুঝছো আখিমনি? আচ্ছা আমি তোমাদের দেখাই পরের লাইনটা আমি কিভাবে লিখতাম। অ্যান্ড, এবং their attempt, they have been too preoccupied with their attempt to report favorable result, তারা ফেভারেবল রেজাল্ট কারেন্ট ইয়ারে করতে চায়, এটাই তো। সো আমি এভাবে লিখতাম। অ্যান্ড এছাড়াও তারা কি করে? অ্যান্ড এছাড়াও, আমি জাস্ট লিখা দেখাচ্ছি, পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। অ্যান্ড দে আর টু বিজি, তারা অনেক ব্যস্ত থাকে। অথবা দে ওয়ার্ক হার্ড, তারা অনেক বেশি পরিশ্রম করে। কি করার জন্য? কারেন্ট ইয়ারে ভালো প্রফিট তৈরি করার জন্য। এটাই লিখি না? অ্যান্ড দে ওয়ার্ক হার্ডার, তারা কঠোর পরিশ্রম করে। দে ওয়ার্ক হার্ডার, তারা কঠোর পরিশ্রম করে। টু মেক, তৈরি করতে। টু মেক ম্যাক্সিমাম প্রফিট, টু মেক ম্যাক্সিমাম প্রফিট, টু মেক profit, to make maximum profit and provide ওই যে ডিভিডেন্ডের কথা আছে, and provide larger dividends for the current year। শেষ। for the ongoing year অথবা for the current year, শেষ। এই আর কিচ্ছু না, দুইটা লাইন আমার মতো করে। এখন আমি যে সুন্দর লিখছি তা না, এর থেকে তোমাদেরটা আরো সুন্দর হইতে পারে। আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি কতটুকু পরিবর্তন দরকার। পরিবর্তনটা কি? দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড, তারা অনেক বেশি অকুপাইড থাকে। উইথ দিয়ার অ্যাটেম্প, তাদের চেষ্টা নিয়ে। টু রিপোর্ট ফেভারেবল রেজাল্ট ফর দ্য কারেন্ট ইয়ারের ফেভারেবল রেজাল্ট নিয়ে আসার জন্য এবং ক্লায়েন্টদের অনেক বেশি পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার জন্য। আমি এই দুইটাকে এক জায়গায় করে দিয়েছি আমার মতো করে। অ্যান্ড দে ওয়ার্ক হার্ডার, এবং তারা কঠোর পরিশ্রম করে। কারা? ওই যে আমাদের দেশের বিজনেস ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। দে ওয়ার্ক হার্ডার, তারা হার্ডার পরিশ্রম করে। টু জেনারেট ম্যাক্সিমাম প্রফিট, যেহেতু আগেরবার মেক দিছি, আগেরবার মেক দ্য প্ল্যান, মেক, এখানে মেক না দিয়ে জেনারেট দাও।
টু জেনারেট ম্যাক্সিমাম প্রফিট অ্যান্ড প্রোভাইড লার্জার ডিভিডেন্ড ফর দ্য কারেন্ট ইয়ার। শেষ, আর কিচ্ছু না। দেখো মোস্তফিদুর, দে আর নট ক্যাপাবল অফ মেকিং লং টার্ম প্ল্যানিং। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইটা দিলেই আমাদের হয়ে গেল। ও আরও একটা লাইন আছে, ওই যে পেটি শপকিপার্স মেন্টালিটি থেকে তারা বের হইতে পারে নাই, ব্যাস এইটা দিতে পারো। বিসাইডস বা মোর ওভার, এটার সাথে আমি আরেকটা লাইন লিখবো, মোর ওভার, এটা ছাড়াও। কোন জায়গায় লিখবো আমি এখানে লিখে দেখাচ্ছি, এটার পরে হবে কিন্তু আমি তোমাদের লিখে দেখাচ্ছি জাস্ট এই জায়গায়। মোর ওভার, এটা ছাড়াও কি হয়েছে, তারা পেটি শপকিপার্স মেন্টালিটি অ্যাভয়েড করতে পারে নাই। দে কান্ট অ্যাভয়েড, তারা অ্যাভয়েড করতে পারে নাই। মোর ওভার দে ক্যান নট অ্যাভয়েড, তারা অ্যাভয়েড করতে পারে নাই দ্য পেটি শপকিপার্স মেন্টালিটি, দ্য পেটি শপকিপার্স মেন্টালিটি। ব্যাস ওই লাস্টের লাইনটা। দে আর আনএবল, তারা ব্যর্থ হয়েছে, টু শান, টু অ্যাভয়েড পেটি শপকিপার্স মেন্টালিটি, অথবা দে ক্যান নট অ্যাভয়েড দ্য পেটি শপকিপার্স মেন্টালিটি। ভাই এই হইল পরিবর্তন। আপনি বিলিভ করেন এইটুক পরিবর্তন দিয়ে যদি আপনি লেখেন, আপনার অবশ্যই পাসের মধ্যে আপনি অবশ্যই পাসের মধ্যে আপনি 4.5 পাবেনই পাবেন। 4.5 না পারলেও 4 পাবেন বাধ্যতামূলক। এরকম পরিবর্তন করতে পারলে 4.5। তা ভাই আমি যে পরিবর্তনটা করেছি এটার জন্য যে অনেক গ্রামার জানতে হবে, নট দ্যাট, ছোট ছোট কথা। কি কথা? দে আর আনএবল টু মেক লং টার্ম প্ল্যানিং, তারা দিয়েছে দে হ্যাভ নট বিন এইবল, আমি দিলাম দে আর আনএবল টু মেক লং টার্ম প্ল্যানিং। এরপরে বল তারা অনেক বেশি ব্যস্ত থাকে কারেন্ট ইয়ারের প্রফিট নিয়ে আসার জন্য, আমি দিচ্ছি দে ওয়ার্ক হার্ডার, তারা অনেক হার্ড পরিশ্রম করে, টু জেনারেট ম্যাক্সিমাম প্রফিট অ্যান্ড প্রোভাইড লার্জার ডিভিডেন্ড। কোন বছরের জন্য? ফর দ্য কারেন্ট ইয়ার। আর কি বলছিল তারা? লাস্টের লাইনটা কি ছিল? লাস্টের লাইনটা ছিল হলো আমাদের লাস্টের লাইনটা কি ছিল? ইভেন আফটার 53 ইয়ার্স অফ or maximum have not been able to shed the petty shopkeepers mentality, have not been able to shed the petty shopkeepers mentality। এই শেডকে আমি কি করেছি? আমি দিয়েছি জাস্ট দে ক্যান নট অ্যাভয়েড দ্য পেটি শপকিপার্স মেন্টালিটি, তারা পেটি শপকিপার্স মেন্টালিটি অ্যাভয়েড করতে পারে নাই। ক্লিয়ার বিষয়টা? ভাই এইটুক করে আপনাকে পরিবর্তন করতে হবে। আমি কিন্তু আজকে প্রিসিজ রাইটিং বা সামারি রাইটিং দেখাবো, চমৎকার ওয়েতে লিখানো দেখাবো, কিভাবে লিখতে হয় বুঝবেন, যে কত অল্প সময়ে কত সুন্দর লেখা যায় এটা বুঝাবো। আচ্ছা, সো এই হলো আমাদের কি ভাই, আমাদের কম্প্রিহেনশন লেখার যে ধরনটা বা কৌশলটা, আমি এইটাকে আপনাকে ইনসিস্ট করি। এইভাবে যদি হালকা পরিবর্তন করেন কাফি ভালো মার্ক পাওয়ার জন্য। ওকে মাই ডিয়ার, এইবার আসেন আমরা বি নাম্বার কোশ্চেনটা একটু সলভ করবো। দেখি বি নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, তারপরে দরকার হইলে আমরা সামারি রাইটিং এ চলে যাব। ক্লিয়ার? আসেন তাইলে আমরা বি নাম্বার কোশ্চেনটা একটু দেখি। মোরওভার দে আর ন্যারো মাইন্ডেড টু ডেভেলপ দেয়ার আইডিয়া। দিতে পারো জান্নাতুল, কিন্তু এটা যেন মূল টপিক থেকে বাইর হওয়া যাবে না। ওকে, তোমার এটা আমি রাখলাম, কিন্তু আমার অত ভালো লাগে নাই কিন্তু নেসা, হ্যাঁ জান্নাতুন নেসা। ওকে মাই ডিয়ার, সো আসো তাইলে আমরা এখন কি করব, 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি। কি বলতেছে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু হোয়াট টাইপ অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি। বলতে চাচ্ছে এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনছে। এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি ভালো দিক বয়ে আনছে। এখন আমি তোমাদের কিছু জিনিস বলি, শোনো, কোনো একটা কোশ্চেনে যদি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা অ্যাকর্ডিং টু দ্য রাইটার থাকে, তাহলে উত্তর লেখার সময়ও অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা অ্যাকর্ডিং টু দ্য রাইটার দিয়ে যদি তুমি লেখো, এটা বেশি অ্যাপ্রিসিয়েবল। মনে রেখো কিন্তু, এই জন্য কোশ্চেনে যদি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা অ্যাকর্ডিং টু দ্য রাইটার থাকে, তুমিও অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা অ্যাকর্ডিং টু দ্য রাইটার লিখবা। স্যার পয়েন্ট করে লেখা কি ঠিক হবে? তুমি একটা লাইন প্যাসেজে লেখো, পয়েন্ট করে লেখাটা অযথা। লিখতে পারো 4টে কোশ্চেন বা 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, সবগুলা পয়েন্ট করে লেখা কিন্তু ঠিক না, মনে রেখো। আর পয়েন্ট করার দরকার নেই, কারণ আমাদের ব্যাংকে মনে রাখবা দ্রুত আনসার করতে হবে, 12 মিনিটে আনসার করতে হবে। যে তুমি শুরু থেকে আমাদেরকে দেখো, স্যার ইংলিশ বেসিক জন্য কোন বুক ফলো করব। বেসিক তো ভাই কিসের বেসিক? তুমি শুধু আই গো হি গোজ জানলেই তো বেসিক হয়ে গেল, এটা কোনো বিষয় না। তবে পড়বা, জাকির হোসাইনের বইগুলো আমার খুব ভালো লাগে। আমি ইংলিশ শেখাটাই জাকির হোসাইন। তুমি বাংলাদেশে জাকির হোসাইনের বইটা ভালো করে দেখো, তার রিটেনে অনেক ভালো বই আছে, অনেক ভালো। ক্লিয়ার বিষয়টা? স্যার ইংলিশের বেসিক। ওকে মাই ডিয়ার, এখন আসেন তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনটা লিখবো। তাহলে কি ছিল ভাই? এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে, তাই তো? আসেন তাইলে আমরা আগে কোশ্চেন থেকে সলভ করব। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ,
এবার আনসার লেখার সময় আমাদের ওই যে অংশটুকু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করছিলাম ওই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু আমরা আরেকবার পড়ি, ভালো করে দেখেন। গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি ক্রিয়েট এমপ্লয়মেন্ট। ভাই যখন গ্রোথ হবে, যখন প্রোডাক্টিভিটি বাড়বে, এটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট ক্রিয়েটস লার্জার মার্কেট বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট। তাহলে মুদ্রা কথা কি ভাই, এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। তাহলে আমি কি বলবো, এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি এমপ্লয়মেন্ট তৈরি করে, আর এমপ্লয়মেন্ট যখন বাড়বে মার্কেটটাকে বৃহৎ করবে কার কার, ইন্ডাস্ট্রিয়াল এবং কনজিউমার প্রোডাক্টের জন্য। আমি প্রথমে আপনাদের লিখে দেখাবো যারা একদমই ইংলিশ পারেন না, ধরেন খুবই ইংলিশ দক্ষতা কম, তারাও আপনারা মিনিমাম 4 পাবেন। কিভাবে সেইটা আগে একটু দেখাই, তারপরে কিভাবে 4.5 পাবেন সেইটা নিয়ে একটু কথা বলবো। আসেন, মিনিমাম 4 পাবেনই পাবেন, 14 কম পাবেন না। কিভাবে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, 20-এর মধ্যে 14 পাবেন। ভাই এইটাই আমরা লিখবো কোশ্চেনের সাথে রিলেট করে। দেখেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, লেখেন আপনারা সবাই, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু, এই তো বিষয়টা। এই পর্যন্ত আগে লিখে ফেলি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ অ্যান্ড, আমি আগে লিখতেছি যার বেসিক খুবই খারাপ সে কিভাবে লিখবেন সেভাবে দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু কোন দিকে ধাবিত করবে, লিডস টু ক্রিয়েট এমপ্লয়মেন্টের দিকে ধাবিত করবে। আমরা কি লিখবো, লিডস টু, এই ক্রিয়েট এমপ্লয়মেন্ট না লিখে লেখেন জেনারেট এমপ্লয়মেন্ট। ওই যে বলছিলাম কিছু না পারলে কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করেন তাতেই হবে। তাহলে লিডস টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, তাহলে আমি কি লিখবো, লিডস টু জেনারেট নিউ জব। ক্রিয়েট এমপ্লয়মেন্ট মানে কি, নিউ জব জেনারেট করবে। তাহলে সেটা এতটুকু পরিবর্তন করলেই হয়, জাস্ট ক্রিয়েট এমপ্লয়মেন্ট, এই জায়গায় কি লিখবো আমরা, জেনারেট নিউ জব, আর কিচ্ছু না, এইটুকু লিখলেই হয়েছে। লিডস টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, আপনি লেখেন জেনারেট এমপ্লয়মেন্ট। ওকে, জেনারেট নিউ এমপ্লয়মেন্ট, জাস্ট কয়েকটা ওয়ার্ড পরিবর্তন করেন। অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট, এখন আপনারা লেখেন অ্যান্ড লার্জার জব ক্রিয়েশন। যদি এইটুক, এই হায়ারের জায়গায় লার্জার লেখেন, এমপ্লয়মেন্ট না পাইলে এমপ্লয়মেন্টই লেখেন, অথবা লার্জার জব ক্রিয়েশন, লার্জার জবস, যে কোনো একটা। হ্যাঁ, অ্যান্ড হায়ারের জাস্ট কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করবো, সিনোনিম যদি চেঞ্জ করতে পারি। অ্যান্ড লার্জার এমপ্লয়মেন্ট বা লার্জার নিউ জবস ক্রিয়েটস লার্জার মার্কেট। ক্রিয়েটসের জায়গায় এনশিওরস দিয়ে দেন, নিশ্চিত করে। এই লার্জার মার্কেট তৈরি করে মানে কি, লার্জার মার্কেট নিশ্চিত করে। আমি জাস্ট বলতে চাচ্ছি যারা ইংলিশ পারেন না, ঘুরায় পেঁচায় নিজের মতো লিখতে পারেন না, জাস্ট আপনারা কয়েকটা সিনোনিম চেঞ্জ করেন, তাইলেই দেখবেন আপনার লেখার মানটা অনেক ভালো। আপনি 20-এ অন এভারেজ 14 পাবেনই, আমার উপর আস্থা রাখেন। ওকে, অ্যান্ড লার্জার এমপ্লয়মেন্ট এনশিওরস কি মার্কেট, লার্জার মার্কেট। এখন লার্জার মার্কেটে সিনোনিম কি লিখতে পারি দ্রুত, লার্জার মার্কেটে সিনোনিম কি লিখতে পারি, বিগার মার্কেট। এনশিওরস লার্জার মার্কেটের জায়গায় আমি লিখলাম বিগার মার্কেটস। এবার কি আছে, বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস, ইন্ডাস্ট্রিয়ালের জন্য কনজিউমারের জন্য। এই জায়গায় বোথ ফরের জায়গায় নট অনলি বাট অলসো। এনশিওরস লার্জার মার্কেট নট অনলি ফর ইন্ডাস্ট্রিয়াল but also for consumer products. কনজিউমার প্রোডাক্টসের জায়গায় কি হবে, কনজিউমার গুডস দিয়ে দেন, কনজিউমার কমোডিটিস। এইটা যারা একদম ইংলিশ পারেন না আমি তাদেরটা দেখাইলাম, জাস্ট আপনি যদি এইভাবে হালকা চেঞ্জ করেন তাতেই ভাই আপনার 20-এর মধ্যে 14 পাওয়া সম্ভব। জাস্ট কয়েকটা ওয়ার্ডকে আপনি চেঞ্জ করে ফেলেন যারা একদমই ইংলিশ পারেন না। ওকে, গ্রেটার মার্কেট, ওকে ফাইন, মার্কেট গ্রেটার হয়, লার্জার বা ওয়াইডার এই জাতীয় কিছু। হ্যাঁ, গ্রেটার তো আমরা অ্যাচিভমেন্ট বা এই জাতীয় কিছু বলি আমরা। হিউজ জব অপরচুনিটি, ভেরি গুড। এই যে আপনারা কিন্তু পারেন, চেষ্টা করেন না। কি ছিল, যারা আমরা একেবারে ইংলিশ জানবো না, আমরা একদম প্যাসেজ থেকে কিভাবে লিখে আমরা ম্যাক্সিমাম মার্ক পাবো তাদের আমি ওইটা দেখাইলাম। কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু কি লিডস করবে, জেনারেট
নিউ এমপ্লয়মেন্ট, ওকে, লিডস টু জেনারেট কি হবে, জব অপরচুনিটিস, নিউ জব অপরচুনিটিস, খুব সুন্দর। অ্যান্ড লার্জার জব অপরচুনিটিস বা লার্জার জবস এনশিওরস বিগার মার্কেট। এখানে কি বোথ ফর আছে, আমি লিখছি নট অনলি বাট অলসো, নট অনলি ফর ইন্ডাস্ট্রিয়াল বাট অলসো ফর কনজিউমার প্রোডাক্টস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, গেল এটা গেল একদম যারা কপি পেস্ট করলাম। এবার যারা আমরা একটু ঘুরাই ফিরাই লিখতে পারি তারা একটু অন্যভাবে লিখতে পারো। তোমরা কিভাবে লিখতে পারো, জাস্ট এভাবে কোশ্চেন দেখে লিখবো আমরা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু নিউ জব ক্রিয়েশনস বা এনশিওরস নিউ জব ক্রিয়েশন, অনেক বা মেনি জবস, হ্যাঁ, এনশিওরস মেনি নিউ জবস, অনেক নতুন জব তৈরি করে। অ্যান্ড এরপরে লেখো, অ্যান্ড হোয়েন পিপল উইল বি এইবল টু আর্ন মোর, যখন মানুষ আয় করতে সক্ষম হবে, বেশি বেশি আয় করতে সক্ষম হবে, দে উইল বি এইবল টু কনজিউম মোর, তারা কনজিউম করতেও সক্ষম হবে। অ্যান্ড ইন দিস রিজাল্ট, এর ফলশ্রুতিতে বা এর ফলে কি হবে, এটা এনশিওর করবে, ইট এনশিওরস বা ইট উইল এনশিওর, এটা এনশিওর করবে বিগার মার্কেট নট অনলি ফর ইন্ডাস্ট্রিয়াল বাট অলসো ফর কনজিউমার প্রোডাক্টস। অ্যান্ড ইন দিস ওয়ে দ্য ইকোনমি উইল বি স্ট্রেংথেন, যেহেতু এখানে ফর দ্য ইকোনমির কথা আছে, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি এইভাবে তোমরা নিজেদের মতো করে কয়েকটা লাইন তোমরা এক্সট্রা দিয়ে দিবা, তাইলে সুন্দর হয়ে যাবে। আর যদি তা না পারো ডিরেক্টলি এইভাবে কপি পেস্ট করে দিবা, তাইলেই হবে। নিচতলা থেকে ডাক দিচ্ছিল তো স্যার, কে কোন নিচতলা থেকে? আচ্ছা, শিওর স্যার, ওকে শিওর স্যার, আমি কেন আপনাদেরকে মিথ্যা বলবো? আপনার জব প্রাপ্তির পরেই তো আমার গুডউইলটা ডিপেন্ড করতেছে। সো আমি আমার গুডউইল নিয়ে কেমনে আমি থ্রেটের মধ্যে রাখবো? তোমাদের কি কখনো আমি মিথ্যা বলবো? এইভাবেই জব পাচ্ছে সবাই। আমার কত স্টুডেন্ট জব পাই বা তোমরা তো এগুলো দেখো, এবং আমি নিজেও তো আলহামদুলিল্লাহ আমি 5 থেকে 7টা আমার মানে সিনিয়র অফিসারই আছে আমার 4টা আমার ঝুলিতে। আমি যেটা চাকরি করতেছি এটা ছাড়াও কিন্তু 3টা সিনিয়র অফিসার, এছাড়াও ধরো বেবজার এডিতে হয়েছে বা অন্যান্য প্রাইভেট ব্যাংকে চাকরির কথা যদি বলি, সেগুলো তো আমি তো পড়ে এসেছি এবং প্রতিনিয়ত তো এদের নিয়ে কাজ করতেছি, সো এটা তো জানবো ইনশাল্লাহ। ওকে মাই ডিয়ার, সো এইভাবে আপনারা করবেন কি, বি নাম্বার সি নাম্বার আপনার একটা আনসার, বি আর ডি আনসার, সি আর ডি আনসার করবেন বাসায়। যেহেতু আজকে 2টা টপিক, আমি 2টা টপিকই দেখাবো নিয়ত করেছি, যার জন্য আমি আমার নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকটা হলো সামারি রাইটিং, প্রিসিজ অ্যান্ড সামারি রাইটিং। ওকে, আচ্ছা, আমি কিন্তু এই ফেসবুকের পেজে আমি উত্তর দিব রাত্রে বাসায় গিয়ে, তোমরা সি এবং ডির উত্তরটা কিন্তু লিখবে। আমি প্রত্যেকটা উত্তর আমি প্রমিস করতেছি তোমাদের, সি এবং ডি নাম্বার উত্তরে কোন জায়গায় ভুল হয়েছে, কিভাবে করলে ভালো হতো, এটা কিন্তু আমি তোমাদের দেখাবো। সি এবং ডি, ক্লিয়ার বিষয়টা? ওকে, সো সি এবং ডি নাম্বার উত্তর অবশ্যই তোমরা করবা, ক্লিয়ার? এখন আসো, আমি সামারি রাইটিং কিভাবে লিখবা, প্রিসিজ রাইটিং কিভাবে লিখবা সেটা আমি একটু তোমাদের বলি। ভাই শোনো, প্রথমত সামারি মানে কি, সার সংক্ষেপ, সিনপসিস মানে কোন একটা প্যাসেজ, এই প্যাসেজের একেবারে শর্ট ভার্সনটা তোমাকে লিখতে হবে। এখন তুমি যখন শর্ট ভার্সন লিখবা তখন কি অপ্রাসঙ্গিক কথা বলা যাবে? অবশ্যই না, আমাকে একদম প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আমাকে আলোচনা করতে হবে। সামারিটা মানে হলো একটা প্যাসেজের একদম যে জিনিসটা তুমি বলতে চাচ্ছে প্যাসেজটা, ওই জিনিসটা 4-5 লাইনে বলা। সামারি রাইটিংয়ে সবচেয়ে কমন যে কোশ্চেনটা সেটা হলো, স্যার প্যাসেজটা কি আমি কয় লাইনে লিখবো? আমি তোমাদের একটা সহজ সমাধান বলে দিই। ভাই প্যাসেজটা যদি ছোট হয়, ধরো এরকম একটা প্যাসেজ, তখন তুমি কি করবা, 3 ভাগের 1 ভাগ লিখবা। আর প্যাসেজটা যদি বড় হয় তাহলে তুমি 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ লিখবা। এই মানে সামারি তুমি 5 লাইনের বেশি লেখা দরকার নেই, 5-6 লাইন শেষ, এর মধ্যে তোমাকে শেষ করা উত্তম। মানে প্যাসেজটা ছোট হইলে নিয়ম হলো 3 ভাগের 1 ভাগ, আর প্যাসেজটা যদি একটু বড় হয় 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ। এটা হলো সামারি রাইটিং, ক্লিয়ার? এটা হলো 1 নাম্বার তোমাদের কনফিউশন। 2 নাম্বার কনফিউশনটা হলো, স্যার আমি কি টাইটেল লিখবো কি লিখবো না? ভাই যদি বলে রাইট দ্য প্রিসিজ বা সামারি উইথ টাইটেল, তাহলে তো আপনার সেফ জোন, আপনি টাইটেল লিখতেই হচ্ছে। তবে টাইটেলের কথা না বললেও আমি মনে করি একটা টাইটেল লেখা উত্তম, কারণ ইনকেস যদি তারা টাইটেলটা তারা ফিল করে, সো টাইটেল লিখলে তো, না লিখলে তো মানে না লিখলে কিন্তু রিস্ক থেকে যায়, কিন্তু লিখলে কোনো সমস্যা নেই, আমার টাইটেল আমি লিখে দিয়েছি, ওকে ফাইন, আপনি অ্যাকসেপ্ট করলে, না দরকার হলে নিয়েন না, কিন্তু টাইটেল লেখাটা কিন্তু সেফ জোন। এই প্রশ্নটাই ভাবছিলাম স্যার। ওকে, সো টাইটেল লেখাটা হলো সেফ জোন, এটা একটু মাথায় রাখবেন। মাঝ বরাবর একটা টাইটেল লিখবেন, এর নিচে দাগও দিতে পারেন, আন্ডারলাইন না দিলেও হবে, দিলেও হবে। এরপরে আপনি কি করবেন, তখন মাঝখান বরাবর আপনার আমি লিখে দেখাবো কিন্তু আজকে, এভাবে টাইটেল লিখবেন, মানে মাঝ বরাবর দিয়ে আপনি বাম দিক থেকে লেখা শুরু করবেন। ক্লিয়ার বিষয়টা? এইবার আসেন আপনি সামারি কিভাবে সলভ করবেন সেটা যদি আমি অ্যাপ্রোচটা বলি, কম্প্রিহেনশনের মতো আমি সামারির অ্যাপ্রোচটা বলতেছি, ভালো করে শোনেন। ভাই সামারি যে কাজটা করবেন আমি আপনাদেরকে বলি, এটা একটা ভালো সিস্টেম, কিন্তু 12 মিনিট সময় পাবো আমরা। আপনি যে কাজটা করবেন 1 মিনিটের মধ্যে পুরো সামারিটা একবার পড়ে ফেলবেন, চোখের পলকে পড়বেন। কেন?
আপনাকে জাস্ট জানার জন্য এই সামারিটা মূলত কি বিষয়ে লেখা, ভালো করে বুঝবেন। আমি পুরো প্যাসেজটা জাস্ট 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে পুরো প্যাসেজটা আমি পড়ে ফেলবো। এটা কি একটা ধারণা নেওয়ার জন্য, এটা কি নিয়ে, এটা পরিবেশ নিয়ে নাকি এটা কি মানে লতাপাতা গাছ নিয়ে, না এটা কি আইটি নিয়ে, কোনো একটা ধারণা পাওয়ার জন্য। এইবার আপনি দ্বিতীয়বার সামারিটা ভালো করে পড়বেন, 3 মিনিট সময় নেবেন, 3 মিনিট বা 4 মিনিট সময় নেবেন, তাহলে 5 মিনিট ফুল পাইলেন আপনি সামারি পড়ার জন্য। এই যখন দ্বিতীয়বার সামারিটা পড়বেন তখন যে কাজটা করবেন, মূল যে ওয়ার্ডগুলো বলতেছে না, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনার মনে হচ্ছে আপনার লেখার মধ্যে আনা দরকার, আপনি ওর নিচে একটা করে আন্ডারলাইন দিয়ে যাবেন। আমি ভালো করে মাথায় রাখবেন, প্রথমবার একটানা পড়ে যাব, এবার দ্বিতীয়বার কি করব, যে বিষয়টা আমার মনে হচ্ছে আনা দরকার ওর নিচে আমি জাস্ট আন্ডারলাইন দিয়ে যাব, দিয়ে এবার আমি লেখা শুরু করার আগে ওই যার নিচে আন্ডারলাইন দিয়েছি ওইটা এক পলক তাকাবো, তাইলে দেখবেন আপনার লেখাটা অনেক সহজ হয়ে যাবে। আর সামারিটার কি লিখতে হয়, 4-5 লাইনটাকে এক লাইনে যার করার ক্ষমতা আছে তার সামারি লেখাটা অনেক সহজ। 4-5 লাইনকে এক লাইনে কানেক্টর ইউজ করেন, বা আপনি মানে সিম্পল সেন্টেন্স করা বেশি ভালো, 2টা সেন্টেন্সকে একটা করে ফেলেন, বা 4 লাইন 5 লাইনকে আপনি এক লাইনে নিয়ে আসেন, কমপ্লেক্স সেন্টেন্স বানাই দেন 2-3 লাইনকে, হ্যাঁ 4-5 লাইনকে যদি একসাথে নিয়ে আসতে পারেন সেইটা উত্তম। কিভাবে নিয়ে আসবেন সেটা আমি এখন দেখাবো। ওকে, আর সামারিতে আমি আবারও বলবো, সামারির অবশ্যই নিজের ভাষায়, সম্পূর্ণরূপে নিজের ভাষায় লিখবেন। আরে 3-4 লাইন নিজের ভাষায় লেখার জন্য আপনাদের একটা ঝামেলা আছে। আপনারা মনে করেন ফ্রি হ্যান্ড রাইটিং কি, যেমন একজন বলছে স্যার ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে শিখবো। আরে পাগল, ফ্রি হ্যান্ড রাইটিং বলে কিচ্ছু নেই, এগুলো হলো আমরা যারা টিচার আছি ইংলিশের আপনাদের কাছে ভাউতাবাজি, যাতে আপনারা আমাদের কাছে কোচিং করেন, আমাদের কাছে পড়েন, এমন না। এসব ভাউতাবাজি টার্নিং পয়েন্ট বিশ্বাস করে না, যেটা আপনাদের দরকার সেটা আমরা আপনাদেরকে দিব। ক্লিয়ার? কিভাবে 4-5 সেন্টেন্সকে এক জায়গায় করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এটা এক ক্লাসে হবে না, তারপরে আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে, কেউ আপনাকে খাওয়াই দিতে পারবে না। আর আমরা পড়ি কম, বাঙালিরা পড়ে কম, আর পড়লেও মানে বুঝে বুঝে পড়ে না। শোনেন, আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস আছে ইউটিউবে, প্লিজ একটু দেখে নেবেন। কিভাবে আপনি 4-5 লাইনটাকে এক লাইনে করবেন এটার উপরে আমার একটা ক্লাস আছে, ইউটিউবেও আছে, ফেসবুক পেজে অনেক আগে নিয়েছি বলে আপনি একটু ইউটিউবে আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস, আমার 2টা ক্লাস। ফ্রি হ্যান্ড রাইটিং মানে আই গো হি গোজ না, ফ্রি হ্যান্ড রাইটিং মানে আসলে অর্নামেন্টস, কিছু কিছু অর্নামেন্টস আছে লেখার জন্য। সে যেমন দেখেন, আমরা কিন্তু মানুষ, একটু সুন্দর মতো শেপ টেপ করে চুল দাড়ি কেটে একটু ইনটিন করলে ভাল লাগে না, মেয়েরা একটু সাজুগুজু করলে ভাল লাগে না, লেখার ক্ষেত্রেও তাই, একটু সাজুগুজু আছে। ওই সাজুগুজুর ওপরে একটা ক্লাস আছে আমার, দেখে নেবেন, 2টা ক্লাস আছে, তার মধ্যে একটা লাইভ আছে আর একটা আমি মানে ইয়েতে দেইনি, ইউটিউবে দেইনি। সো ওই 2টা ক্লাস যদি দেখতে পারেন বা যারা করেছেন ওই সাজুগুজুগুলো মাথায় রাখবেন। আসেন তাইলে কথা নেই, আমি তাইলে কি করব, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রথমে এক পলক জাস্ট পড়ে যাব, এরপরে দ্বিতীয়বার পড়ার সময় কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে যাব, এবার লেখার আগে কিওয়ার্ডগুলোর দিকে এক পলক তাকাবো। এইবার আমি 4-5 লাইন নিজের ভাষায় লিখবো। ক্লিয়ার? এখন 4-5 লাইনটাকে মানে বড় বড় সেন্টেন্সকে কিভাবে ছোট করতে হয় আসেন তাহলে আমি দেখাই, ভালো করে শোনেন। রাইট আ প্রিসিজ অফ দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজের একটা প্রিসিজ লিখবো। দেখেন টাইটেল লিখতে বলে নাই, তারপর আমি টাইটেলটা লিখবো, প্রিসিজে টাইটেল লেখা মাস্ট। ভালো করে বোঝেন কি বলতে চাচ্ছে। আ সাবস্টেন্স অ্যাডেড টু আ ফুড আইটেম, একটা উপকরণ অ্যাডেড টু আ ফুড আইটেম, একটা ফুড আইটেমের সাথে আমি যুক্ত করব, টু রিডিউস ইটস কোয়ালিটি, যেখানে এর কোয়ালিটিটা কমে যায়, ইন অর্ডার টু ইনক্রিজ প্রফিট, কিসের উদ্দেশ্যে, প্রফিট করার উদ্দেশ্যে। তাহলে যখন একটা এক্সট্রা উপাদান আমি অ্যাড করব ফুড আইটেমের সাথে, যার ফলে ওই ফুড আইটেমের কোয়ালিটি কমে যাবে, আর এই কাজটা কেন করি, প্রফিট বাড়ানোর জন্য, ইজ কল্ড অ্যাজ অ্যান অ্যাডাল্ট্রেন্ট, এটাকেই আমি কি নামে জানি, এটাকে আমি দূষণ নামে জানি। ওকে, এখন আসেন, দিস অ্যাক্ট অফ অ্যাডিশন, এই যে জিনিসটা যে আমি যোগ করতেছি, অফ দ্য অ্যাডাল্ট্রেন্ট ইন ফুড আইটেম, যখন এই যোগের বিষয়টা, যখন এই দূষণের বিষয়টা যখন খাদ্যের সাথে হচ্ছে, ফুড আইটেমের সাথে হচ্ছে, ইজ নোন অ্যাজ ফুড অ্যাডাল্ট্রেশন, এটাকেই কি নামে ডাকা হয়, ফুড অ্যাডাল্ট্রেশন নামে ডাকা হয়, খাদ্যে ভেজাল। তার মানে ভাই এক কথায় এই যে এখান থেকে এই পর্যন্ত পড়লাম, এটা কি ফুড অ্যাডাল্ট্রেশনের ডেফিনেশন না? এই ডেফিনেশনে কি পাইছি, একটা খারাপ উপকরণ আমি খাদ্যের সাথে যোগ করব, যার ফলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কিসের জন্য করব, প্রফিট করার জন্য, এটাকেই কি বলবো, ফুড অ্যাডাল্ট্রেশন বলবো। তাহলে দেখেন না ভাই, এই যে বড় লাইনটাকে, এটাকে আমি এক লাইনে আনতে পারি না? ভালো করে বোঝেন, অ্যান অ্যাডিশন, আমি যোগ করব, অ্যান অ্যাডিশন অফ ডেট্রিমেন্টাল সাবস্ট্যান্স, এই সাবস্ট্যান্স মানে উপকরণ, কোন উপকরণ, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল, এই ওয়ার্ডটা আপনাদের জানা থাকা উচিত, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। ভালো করে বোঝেন, অ্যান অ্যাডিশন যুক্ত করব, কি যুক্ত করব, অফ ডেট্রিমেন্টাল সাবস্ট্যান্স, খারাপ উপকরণ যোগ করব, কার সাথে, টু আ ফুড আইটেম, কিসের জন্য, ফর ইনক্রিজিং প্রফিট,
কি হয়ে যাবে, থ্রু ডিক্রিজিং ইটস কোয়ালিটি ইজ কল্ড ফুড অ্যাডাল্ট্রেশন। ব্যাস, এই যে ফুড অ্যাডাল্ট্রেশনের ডেফিনেশনটা। আচ্ছা এবার আসেন, দ্য অ্যাডিশন অফ অ্যাডাল্ট্রেন্ট, এই যে আমরা ভেজালটা যে করি মে বি ইন্টেনশনাল অর অ্যাক্সিডেন্টাল, বলতে চাচ্ছে এই যে খাদ্যে ভেজালটা মাঝে মাঝে বেশি মানে ইন্টেনশনালও হয়, আবার অ্যাক্সিডেন্টালও কিন্তু হইতে পারে, বাট জেনারেলি দ্য অ্যাডাল্ট্রেন্ট অ্যাডিশন ইজ ইন্টেনশনাল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইচ্ছাকৃত। তাহলে ভাই এই ইচ্ছাকৃতটা আমি একটু যোগ করে নিই না সংজ্ঞার সাথে। দেখো এখান থেকে এই পর্যন্ত আমি এক লাইনে লিখতে পারি, এখান থেকে এই পর্যন্ত আমি এক লাইনে লিখতে পারি। কিভাবে লিখবো, ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। এখানে কি আমি ডেলিবারেট মানে কি, এই যে ইন্টেনশনাল আমি ইউজ করতেছি না, ইন্টেনশনাল মানে কি ইচ্ছাকৃত ভাবে না, ভালো করে শোনো। অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন, অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন, ইচ্ছাকৃত যুক্ত, কি ইচ্ছাকৃত যুক্ত, অফ ডেট্রিমেন্টাল সাবস্ট্যান্স, ক্ষতিকর উপকরণ ইচ্ছাকৃতভাবে যুক্ত। অ্যান, এই যে ইন্টেনশনালটা নিয়ে চলে আইছি, এটাও এর মধ্যে ঢুকাই দেবো একবারে। অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন, ইচ্ছাকৃতভাবে যুক্ত, কিসের, অফ ডেট্রিমেন্টাল সাবস্ট্যান্স, খারাপ উপকরণের যুক্ত, কার সাথে, টু আ ফুড আইটেম, খাদ্যের সাথে, কি করার জন্য, রিডিউসিং ইটস কোয়ালিটি, কোয়ালিটি কমায়, কি কিসের জন্য, ফর ইনক্রিজিং প্রফিট, সেটাকেই কি বলে, ইজ কল্ড ফুড অ্যাডাল্ট্রেশন। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই 4টে সেন্টেন্সকে 5টা সেন্টেন্সকে আমি এক সেন্টেন্সে বললাম, এইভাবে আপনাকে আনসার করতে হবে। তাহলে প্রথমে কি পাইলেন, প্রথমে আপনি একটা ডেফিনেশন পাইলেন, ডেফিনেশনটা দিয়ে দেবেন। এবার আসেন, the major reasons for intentional addition of this adulterant is for increasing the profit, profit করার জন্য, এটা তো আমরা উপরেই পাইছি। ওকে, মার্জিন টু দ্য এক্সপেন্স অফ দ্য হেলথ অফ দ্য পাবলিক অর কনজিউমার, এই কথা আছে, বলতেছে ফর ইনক্রিজিং দ্য প্রফিট, আমরা প্রফিট বাড়ানোর জন্য এই কাজটা করি। ওকে, প্রফিট মার্জিন অন দ্য এক্সপেন্স, কিন্তু এর কারণে আমাদের কিন্তু একটা ক্ষতি হয়, এক্সপেন্স হয়, কিসের এক্সপেন্স, এক্সপেন্স অফ দ্য হেলথ অফ দ্য পাবলিক কনজিউমার। এই যে আমরা ফুড অ্যাডাল্ট্রেশনের লাভ করে দোকানদার, কিন্তু এর ফলে কি হয়, কনজিউমারের পাবলিক হেলথ ক্ষতি হয়। ফুড অ্যাডাল্ট্রেশন হ্যাজ বিকাম সিভিয়ার প্রবলেম ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে ফুড অ্যাডাল্ট্রেশন খুবই সিভিয়ার একটা প্রবলেম। উই কনজিউম ফুড, আমরা খাদ্য কনজিউম করি, টু লিভ, বেঁচে থাকার জন্য। ইয়েট হাউ সেফ আর দ্য ফুড হট আর কনজিউমিং অন দ্য ডেইলি বেসিস, কিন্তু আমরা প্রতিদিন যে খাদ্যটা খাই এটা কতই না নিরাপদ, এটা রাইটার বলতে চাচ্ছে, কোশ্চেন রাখতেছে। মেনি অফ হোয়াট উই ইট সাবজেক্ট অফ অ্যাডাল্ট্রেশন, আমরা বেশিরভাগ যাই খাই সবই দূষণ। দিস হ্যাপেন্স ফ্রম দ্য প্রোডাকশন স্টেট টিল ইট রিচেস দ্য হ্যান্ডস অফ কনজিউমার। ভাই খাদ্য ভেজাল কি চমৎকার, দেখেন ফুড অ্যাডাল্ট্রেশন ঘটতেছে কোথায়, প্রোডাকশন স্টেজ থেকে কোন স্টেজ পর্যন্ত, কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত। অ্যাট এভরি স্টেজ ফুড ইজ বিং অ্যাডাল্ট্রেটেড, প্রত্যেকটা পর্যায়ে খাদ্য কি হচ্ছে, ভেজাল দেওয়া হচ্ছে। শেষ করে আমি লিখে দেখাবো একটা, হ্যাঁ অবশ্যই। তাহলে এটাও আমি রাখবো, যে এটা কিন্তু ভালো লাগছে যে একেবারে প্রোডাকশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে কিন্তু এখানে, এই খাদ্য ভেজালের কারণে হেলথ একটা বিষয়, পাবলিক হেলথ, এটা কিন্তু ক্ষতি হচ্ছে, এই বিষয়টাও কিন্তু আমাকে আনতে হবে। তাহলে প্রথমে আমি খাদ্যের কি আনবো, মানে ফুড অ্যাডাল্ট্রেশনের ডেফিনেশন নিয়ে আসবো, এরপরে ফুড অ্যাডাল্ট্রেশনের ফলে আমাদের যে পাবলিক হেলথ ক্ষতি হচ্ছে এটা নিয়ে আসবো, আরেকটা হলো প্রত্যেকটা পর্যায়ে একেবারে শুরু থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত খাদ্যে ভেজাল হইতেই আছে, এই বিষয়টা আনতে পারি যদি চান আপনারা। এইবার আসেন পরে কি বলতেছে, আরো একটু আছে, হ্যাঁ আরো একটু আছে। এই এটা কিন্তু 2009-12-2023 সালের কোশ্চেন, হ্যাঁ জনতা ব্যাংকের আরসি, ভালো করে দেখেন। দিস হ্যাজ সিরিয়াস হেলথ কনসিকুয়েন্সেস, এই ফুড অ্যাডাল্ট্রেশনের ব্যাপক স্বাস্থ্যের ক্ষতি আছে, ক্ষতিটা নিয়ে আসবো। দিস ইনক্লুডস ক্রনিক এইলমেন্টস, এইলমেন্টস মানে অসুস্থতা, ডিজিজ, ক্রনিক মানে খুব বড় ধরনের রোগ হয়, এই খাদ্যে ভেজালের ফলে কি হয়, আমাদের হেলথ কনসিকুয়েন্স হয় এবং বড় ধরনের রোগ হয়। হুইচ হ্যাভ ডিভাস্টেটিং ইফেক্ট অফ আওয়ার লাইফ, যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। টু প্রিভেন্ট অ্যাডাল্ট্রেশন অফ ফুড, বাই প্রিভেন্ট, প্রতিরোধের জন্য, অবশ্যই বিষয়টা আজ গুরুত্বপূর্ণ। টু প্রিভেন্ট অ্যাডাল্ট্রেশন অফ ফুড, আমি যদি এই খাদ্যের অ্যাডাল্ট্রেশনটাকে প্রতিরোধ করতে চাই, দ্য স্টেট মেশিনারি হ্যাজ টু প্লে সিগনিফিক্যান্ট রোল। একটু থাকবেন প্লিজ, দেখবেন আমি কিভাবে 4-5টা লাইনকে একত্রে নিয়ে আসি।
বলতেছে আমি যদি খাদ্যে ভেজালটাকে সেভ করতে চাই, প্রিভেন্ট করতে চাই, দ্য স্টেট মেশিনারি হ্যাজ টু প্লে সিগনিফিক্যান্ট রোল। সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টেট মেশিনারি মানে কি, গভর্নমেন্টকে সিগনিফিক্যান্ট রোল, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দ্য ফুড সেফটি অথরিটি মানে যে খাদ্য অধিদপ্তর আছে, মাস্ট ইনহ্যান্স ইটস ওয়াচডগ রোল। এর ওয়াচডগ রোল মানে কি, তদারকি, ও তদারকি বাড়াইতে হবে। মানে প্রতিরোধের জন্য কি কি উপকরণ সেগুলা বলতেছে। বাট ইনস্টেড, এটা ছাড়াও উই আর অবজার্ভিং দ্যাট, আমরা দেখি যে দে ক্যান নট ইফেক্টিভলি প্লে আ সিগনিফিক্যান্ট রোল ডিউ টু লিমিটেশন। তাদের বিভিন্ন লিমিটেশন থাকার কারণে তারা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে না। দেয়ার আর গুড লস, এটা ইম্পর্টেন্ট, দেয়ার আর গুড লস ইন প্লেস। আমাদের দেশে খুব ভালো ভালো আইন আছে, বাংলাদেশে আইনের অভাব নেই, বাট ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন, কিন্তু বাস্তবায়নের ঘাটতি আছে। অর লুফোলস মানে কি, ফাঁক ফোকর আছে আইনের। মিনস দ্যাট দ্য কালপিট রিমেইন আনটাস, বিভিন্ন ফাঁক ফোকর থাকার কারণে কালপিট যে অন্যায় করে সে আনটাস মানে কি, শাস্তির বাহিরে থেকে যায়। দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর দ্যাট, সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে ফুড ফর কনজামশন ইজ সেফ, যে খাদ্য আমরা খাবো এটা সেফ থাকতে হবে, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। ইট মাস্ট ইনহ্যান্স ভিজিল্যান্স, ভাই ভিজিল্যান্স মানে সতর্কতা, ভিজিল্যান্স মানে হলো সতর্কতা। আমি আবারও বলবো, আপনাদেরকে কিন্তু শেয়ার করতে হবে। আমরা আরও 2টা ক্লাস দিব, এটা ডিপেন্ড করবে আপনাদের আগ্রহের পরে। শেয়ার বেশি না হইলে কিন্তু আমি আর ক্লাস নিব না বা আমি দিব না। আমার ইচ্ছা ট্রান্সলেশন মানে 2টা যে ট্রান্সলেশন আছে ওটার 40-এর উপর আরেকটা ক্লাস নিব, ফোকাস রাইটিংয়ের পরে আরেকটা আমি ক্লাস নিব, তাওহিদ ভাই ক্লাস নেবে। ওকে, চলতে থাকবে, কিন্তু এটা আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করতেছে। একটু এগুলো দেখবেন, রিটেনের এই সকল ক্লাসগুলো রেয়ার, একটু বুঝবেন এবং একটা দেখে আপনি নিজে 4টে প্র্যাকটিস করবেন। রিটেনটা আপনাদের প্র্যাকটিসটাও অনেক বড় একটা ব্যাপার, ভালো করে দেখেন। বলতেছে ইট মাস্ট ইনহ্যান্স ভিজিল্যান্স, সতর্কতা, ভিজিল্যান্স মানে কি, সতর্কতা থাকতে হবে অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো কান্ট্রি জুড়ে। মোর ওভার, এটা ছাড়াও অ্যাওয়ারনেস মাস্ট বি ক্রিয়েটেড অ্যামাং মাস পিপল, সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে, এটা অবশ্যই দিতে হবে, অ্যাওয়ারনেস বাড়াইতে হবে সাধারণ মানুষের মধ্যে। অ্যান্ড এক্সাম্পলারি পানিশমেন্ট হ্যাজ টু বি এনশিওর্ড, এবং কি উল্লেখযোগ্য শাস্তি নিশ্চিত করতে হবে, এটাও দিব আমরা। অ্যাজ ফুড অ্যাডাল্ট্রেশন ইজ লেস দ্যান এ ক্রিমিনাল অফেন্স, এটা একটা ক্রিমিনাল অফেন্সের থেকেও কম নয়। তাহলে ভাই এই যে আমি পুরা সাম আপ করা আগে, এই যে আপনারা যখন কোনো একটা প্যাসেজ পড়বেন এটা সামারি লিখবো না আমরা, স্যার আরও ক্লাস দিবেন প্লিজ, অবশ্যই শেয়ার করতে হবে। শোনো আমি যেটা বলতেছিলাম, আমরা তো একটা সামারি লিখবো তাই না, এখন এই সামারিটা যে আমরা লিখবো কি কি বিষয় লিখবো, এখানে কি কি বলতেছে একটু বুঝার বিষয় ভাই। শোনো, প্রথমে একটা ডেফিনেশন দিয়েছে, ফুড অ্যাডাল্ট্রেশনের ডেফিনেশন। তারপরে কি দিয়েছে, ফুড অ্যাডাল্ট্রেশনের ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আমাদের বড় বড় রোগ হচ্ছে, এগুলা বলতেছে না। এরপরে লাস্টে কি বলতেছে, ফুড অ্যাডাল্ট্রেশন কিভাবে কন্ট্রোল করা যায়। তার মানে এই যদি সামারিটা লিখতে হয় আমি 3টা জিনিস লিখতাম, 3টা জিনিস ভালো করে বুঝো। 1 নাম্বার লিখতাম ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন আমি 1 নম্বরে লিখতাম। ইন্ট্রোডাকশনের মধ্যে কি লিখতাম, কিচ্ছু না, শুধুমাত্র কি লিখতাম জানো, আমি শুধু ডেফিনেশনটা লিখতাম, ফুড অ্যাডাল্ট্রেশনের ডেফিনেশনটা, কারণ প্রথম প্যারাগ্রাফে টোটাল ডেফিনেশন দিছে। ভাই 2 নাম্বার কি লিখতাম জানেন, 2 নাম্বার লিখতাম ইফেক্টস, ফুড অ্যাডাল্ট্রেশনের ফলে কি কি হচ্ছে, ওই যে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, ক্রনিক এইলমেন্টস হচ্ছে, আমি ইফেক্টস লিখতাম। আর 3 নাম্বারে কি লিখতাম জানেন, 3 নাম্বারে লিখতাম রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন সুপারিশ। তার মানে এই যে আমি টু সলভ বললো না, টু প্রিভেন্ট ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন প্রিভেন্ট করতে গেলে কি কি লাগে, ভাই এই 3টা জিনিস যদি আপনি লিখতে পারেন আর কিছু দরকার, এটাই তো বলতেছে প্যাসেজটা। এইভাবে আপনাকে বুঝতে হবে কি কি জিনিস আমার লেখা দরকার। আমি প্রথমে ডেফিনেশন লিখবো, তারপরে কি কি লিখবো, আমি ইফেক্টস লিখবো, তারপরে রিকমেন্ডেশন লিখবো। এখন কথা আছে, আবার অনেক পাগল আছে তারা করে কি, এই সামারি রাইটিংয়ে প্যারা করে। ভাই রে, সামারি রাইটিং কখনোই 1 প্যারাগ্রাফের বেশি হবে না, এই 3টা মিলে 1 প্যারাগ্রাফের মধ্যে রাখবেন, শেষ, আর কিচ্ছু দরকার নেই। তাহলে আমরা এখন কি করব, আমরা ডেফিনেশনটা লিখবো। তাহলে এই জায়গায় দেখেন ইন্টেনশনাল অ্যাডিশন ছিল তাই না, ইন্টেনশনাল অ্যাডিশন, যদি আপনারা জানেন ইন্টেনশনালের একটা ভালো মিনিং আছে, ডেলিবারেট, ডেলিবারেট, যদি কেউ ডেলিবারেট দিয়ে লিখতে পারেন পুরা স্যার পাগল হয়ে যাবে। আমরা যা আছে আগে তাই লিখি, তারপরে শব্দ চয়নটা আপনাদের
শব্দ ভাণ্ডারের ওপর ডিপেন্ড করবে। শব্দ ভাণ্ডার যদি কম থাকে একদম কষ্ট পাবেন না, কারোরই শব্দ ভাণ্ডার বেশি না বাংলাদেশের, টেনশন নিয়েন না। আপনি ইন্টেনশনালি লেখেন, কিন্তু এই 5 লাইনকে 1 লাইনে লেখেন। কি ছিল? ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকর উপাদান, বাংলাটা দেখেন আমি কিভাবে তৈরি করছি। ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকর উপাদান যখন খাদ্যের সাথে মিশাবো যার ফলে কোয়ালিটি কমে যাবে, এবং এটা কেন করব? প্রফিট বেশি করার উদ্দেশ্যে, তাকেই বলা হয় ফুড অ্যাডাল্ট্রেশন, তাকেই বলা হয় ফুড অ্যাডাল্ট্রেশন। তাহলে কি পাইলাম দেখেন, প্রথম 5 লাইনে একত্রে, ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকর উপাদান যখন খাদ্যের সাথে মিশাবো যার ফলে খাদ্যের কোয়ালিটি কমে যাবে এবং এটা করব প্রফিট বাড়ানোর জন্য, সেটাকেই বলবো ফুড অ্যাডাল্ট্রেশন। ব্যাস এইটুক বললেই তো হয়েছে, আর কিচ্ছু না। ক্লিয়ার বিষয়টা? আসেন তাইলে আমরা এই ডেফিনেশনটা যেটা বললাম আমি সেটাই লিখি। দেখেন কিভাবে লিখতাম। অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন, অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন, কার সাথে? অ্যাডিশন, অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন অফ, কি অ্যাডিশন করব? খারাপ উপকরণ, ডেট্রিমেন্টাল মানে খারাপ, অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন অফ detrimental substance, an intentional addition of detrimental substance to a food item, একটু দেখবেন প্লিজ লাস্ট পর্যন্ত। টু আ ফুড আইটেম, এই ইচ্ছাকৃত যুক্ত ক্ষতিকর উপাদান, কার সাথে? টু আ ফুড আইটেম, কিসের মাধ্যমে? থ্রু ডিক্রিজিং ইটস কোয়ালিটি, এর কোয়ালিটি ডিক্রিজ করার মাধ্যমে, থ্রু মধ্য দিয়ে, থ্রু ডিক্রিজিং, DECREASING, থ্রু ডিক্রিজিং ইটস কোয়ালিটি, এর কোয়ালিটি ডিক্রিজ করে, কিসের জন্য আবার? ইনক্রিজ, প্রফিট বাড়ানোর জন্য, ফর ইনক্রিজিং প্রফিট is called food adulteration. TERATION is called food adulteration, TRION। ভাই ওরা 5 লাইন 6 লাইনে যা বলছিল এটাই তো ভাই। অ্যান ইন্টেনশনাল অ্যাডিশন, ইচ্ছাকৃত যোগদান মানে যুক্তকরণ, অফ ডেট্রিমেন্টাল সাবস্টেন্স, ক্ষতিকর উপাদানের, টু আ ফুড আইটেম একটা খাদ্যের সাথে, থ্রু ডিক্রিজিং ইটস কোয়ালিটি, এর কোয়ালিটি কমানোর মাধ্যমে, ফর ইনক্রিজিং বা টু ইনক্রিজ প্রফিট, ইজ কল্ড ফুড অ্যাডাল্ট্রেশন। ভাই আমি এখন ওই যে এলিমেন্টস, ব্যাস তুমি সাবস্টেন্সের জায়গায় এলিমেন্টস, ওই যে ওয়ার্ড মিনিংটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। আবার আমি যা বলছি তাই যে সব, তা কিন্তু না, এটা সব না। স্যার বিদ্যুৎ বিলটা ও দিদারুল, বিদ্যুৎ চলে গিয়েছিল, বিদ্যুৎ বিল পে করে আবার এসেছো, কেয়ারটেকার গুলাও যা। আচ্ছা দিদারুল অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমি যেটা বলতে গিয়েছিলাম আপনাদেরকে বোঝার চেষ্টা করেন। তাহলে কি ছিল ভাই? এখন এখানে আপনার উপর ডিপেন্ড করতেছে, এখানে ইন্টেনশনালের জায়গায় আপনি কি দিতে পারেন? আর ডেলিভারেট অ্যাডিশন, ওকে কোনো সমস্যা নেই। ডেট্রিমেন্টাল সাবস্টেন্সের জায়গায় আপনি কি দিলেও একটা এলিমেন্টস, কোনো সমস্যা নেই, এগুলো আপনার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু এই 5 লাইনকে 1 লাইনে করলেন, এটাই হলো বড় ব্যাপার। ক্লিয়ার বিষয়টা? তাহলে প্রথমে ডেফিনেশন লিখলাম। এবার কি ছিল যেন? এটা স্বাস্থ্যের ক্ষতি আনে, তাই না? এই যে ফুড অ্যাডাল্ট্রেশন কি করতেছে? স্বাস্থ্যের ক্ষতি করতেছে ব্যাপক, ওই যে ক্রনিক এইলমেন্টস তৈরি করতেছে, এবার আমি সেটা লিখব, ইফেক্টসটা লিখবো। ইফেক্টস লেখার পরে আমি কি করব? রিকমেন্ডেশন। তবে রিকমেন্ডেশন কিন্তু অনেকগুলো আছে। কি আছে? আমাদের ফুড সেফটি অথরিটিকে, এই যে ওয়াচডগ বাড়াইতে হবে, ফুড সেফটি অথরিটি। তারপরে কি আছে? আমার সিগনিফিক্যান্ট রোল প্লে করতে হবে স্টেট মেশিনারিকে, ল ইমপ্লিমেন্ট করতে হবে, কালপিটদের শাস্তি দিতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াইতে হবে, তারপরে কি এক্সাম্পলারি পানিশমেন্ট এনশিওর করতে হবে। এই যে 7-8টা কিভাবে একসাথে লিখবেন এইটা আমি একটু দেখাবো, প্লিজ এইটা একটু আপনারা দেখবেন। ওকে, এই 7-8টা মানে রিকমেন্ডেশন থেকে 7টা আছে, এই 7টা রিকমেন্ডেশন একসাথে কিভাবে লিখতে হয় সেটা আমি একটু আপনাদের দেখাবো। আগে আসেন ইফেক্টটা কিভাবে লিখতাম। ভাই আমি একটা জিনিস আমার ভালো লাগছিল যে ফুড অ্যাডাল্ট্রেশনটা কোথা থেকে কোন পর্যন্ত? একেবারে প্রোডাকশন থেকে, এই যে ফ্রম দ্য প্রোডাকশন থেকে, কোথা থেকে? একেবারে কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত ফুড অ্যাডাল্ট্রেশন হচ্ছে, তাই না? তাহলে আমি এইটা লিখতে চাচ্ছি যে খাদ্যকে দূষিত করা হচ্ছে একেবারে উৎপাদন থেকে ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত। কিভাবে লিখবো একটু বলেন? খাদ্যকে দূষিত করা হচ্ছে, ফুড ইজ অ্যাডাল্ট্রেটেড, কোথা থেকে কোথায়? ফ্রম প্রোডাকশন টু, কি হবে? ফ্রম প্রোডাকশন টু দ্য হ্যান্ড অফ কনজিউমার, এভরি স্টেজে প্রোডাকশন থেকে কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত খাদ্যকে ভেজাল করা হচ্ছে। এভাবে লেখা যায় না যে
ফ্রম এখানে যা বল সুন্দর করে এখানে যেটা বলতেছে ফ্রম প্রোডাকশন টু দ্য হ্যান্ড অফ কনজিউমার ফ্রম প্রোডাকশন টু দ্য হ্যান্ড অফ কনজিউমার, উৎপাদন থেকে কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত ফুড ইজ অ্যাডাল্ট্রেটেড অ্যাট এভরি স্টেজ, প্রত্যেকটা স্টেজেই ফুড কি করা হচ্ছে, অ্যাডাল্ট্রেট মানে ভেজাল হচ্ছে। ওকে, সেটা আগে একটু লিখি আপনাদের মতো করে, আমার মাথায়টা আসছে আমি বললাম, আপনারটা আপনার ওয়েতে লিখবেন, কিন্তু আগে ওয়েটা দেখবেন। তাহলে আমি কি বলতে চাচ্ছি, ফ্রম প্রোডাকশন থেকে, ফ্রম প্রোডাকশন টু দ্য হ্যান্ড অফ কনজিউমার, অথবা ফ্রম প্রোডাকশন টু কনজামশন। ওকে, এতটুকু লিখলেই তো হয়েছে। ফ্রম প্রোডাকশন টু কনজামশন মানে কি, উৎপাদন থেকে একেবারে ভোগ পর্যন্ত। ফ্রম প্রোডাকশন টু কনজামশন ফুড ইজ অ্যাডাল্ট্রেটেড, ফুড ইজ ADULTERATED, ফুড ইজ অ্যাডাল্ট্রেটেড অ্যাট এভরি স্টেজ, প্রত্যেকটা স্টেজে ফুড কি করা হচ্ছে, অ্যাডাল্ট্রেট করা হচ্ছে। বলছিলাম না 3-4টা লাইন একসাথে করবেন, এবার এর সাথেই যুক্ত করে দেন না, হুইচ, যেটা কি করতেছে, সিরিয়াস ওই যে রোগ তৈরি করতেছে, ক্রনিক রোগ তৈরি করতেছে, যেটাই ক্রনিক রোগ তৈরি করতেছে, কি বলবো, হুইচ ইজ রেসপন্সিবল ফর মেনি ক্রনিক ডিজিজ, যেটা অনেক ক্রনিক ডিজিজ তৈরির ক্ষেত্রে দায়ী। হুইচ ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং, অথবা হুইচ কজেস, একবারে যত ছোট করা যায়, হুইচ ঘটায়, হুইচ কজেস মেনি ক্রনিক ডিজিজ বা মেনি সিভিয়ার, ওই যে সিনোনিম ইউজ করেন, ক্রনিক আমরা পাইলাম না, ক্রনিক এইলমেন্টস, এই যে ক্রনিক মানে কি সিভিয়ার, এইলমেন্টস মানে কি রোগ, ডিজিজ, সেই কথাটা একটু লিখে দেন, হুইচ কজেস মেনি সিভিয়ার, ACVERE, মেনি সিভিয়ার ডিজিজেস, DISEASES। ক্লিয়ার বিষয়টা? দেখেন না, ফ্রম প্রোডাকশন টু কনজামশন, উৎপাদন থেকে শুরু করে একের হাত পর্যন্ত, ফুড ইজ অ্যাডাল্ট্রেটেড, খাদ্যে ভেজাল মিশানো হচ্ছে অ্যাট এভরি স্টেজ, হুইচ কজেস মেনি সিভিয়ার ডিজিজ, ফ্রম প্রোডাকশন টু সেন্ড টু কনজিউমার বাই প্রোডাকশন টু কনজামশন, অর অ্যাডাল্ট্রেশন হ্যাপেন্স স্টেপ বাই স্টেপ। ওকে, এই যে এক লাইনে লিখবো আমরা 2-3টা লাইন। তাহলে শোনেন, প্রথমে লিখলাম ইন্ট্রোডাকশন মানে ডেফিনেশন, তারপর লিখলাম ইফেক্টস, এইবার সেই রিকমেন্ডেশনটা কি ছিল জানো, যদি আমরা ফুড অ্যাডাল্ট্রেশনকে প্রিভেন্ট করতে চাই, টু প্রিভেন্ট ফুড অ্যাডাল্ট্রেশন, মনে আছে এখানে কইছিল জানো লাইনটা? আচ্ছা, টু প্রিভেন্ট ফুড অ্যাডাল্ট্রেশন আমাদের কি কি করতে হবে, গভর্নমেন্টকে সিগনিফিকেন্ট রুল প্লে করতে হবে, আইন বাস্তবায়ন করতে হবে, শাস্তি দিতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস, মূলত 4-5টা জিনিস এখানে বেশি ছিল। সেটা কি, এই যে লাস্টের 2টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যদি খুব ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই এখান থেকে, কোনটা, অ্যাওয়ারনেস মাস্ট বি ক্রিয়েটেড অ্যামং মাস পিপলের মধ্যে অ্যাওয়ারনেস, এক্সাম্পলারি পানিশমেন্ট, এরপরে কি ছিল, ইমপ্লিমেন্টেশন অফ ল, কোন জায়গায় পাইছিলাম আমরা জানো, ল মাস্ট বি এই যে ইমপ্লিমেন্টেশন লস, এই যে ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন, গুড লস আছে, লস ইমপ্লিমেন্টেশন করতে হবে, এবং গভর্নমেন্টকে কি থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এই তো বিষয়টা। এছাড়া তো স্যার মাস্টার ব্যাচের ক্লাস রুটিনটা কিভাবে জানবো? ওকে, এখন মাস্টার ব্যাচ দেখছো, আসি রিটেন নিয়ে একটা খুব উত্তেজনার মধ্যে, এখন মাস্টার ব্যাচ, রিটেনটাকে মাথায় রাখেন। স্যার রিটেনের জন্য প্রিমিয়াম রিটেন ব্যাচে ভর্তি হন, আমাদের প্রিমিয়াম রিটেন একটা ব্যাচ আছে, আপনারা জানেন কি না? এই প্রিমিয়াম রিটেন ব্যাচটা একটা অন্য লেভেলের ব্যাচ, বিলিভ মি। আচ্ছা, এখন আমি যেটা বলতে গিয়েছিলাম, তাহলে আমাকে এখন প্রিভেন্টেশন লিখতে হবে, মানে রিকমেন্ডেশন। তাহলে আমি যদি এই ফুড অ্যাডাল্ট্রেশনকে প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাকে কি কি করতে হবে, এই কাজগুলা করতে হবে। এখন ভাই এই 4-5টা তো মানে আলাদা আলাদা করে লেখার দরকার নেই, আপনি একটু ভালো করে দেখেন তো আমরা একসাথে লিখতে পারি কিনা। এইভাবে যদি আমরা বলি যে স্ট্রিক্ট গভর্নমেন্ট রুলস, ধরেন আমি বললাম স্ট্রিক্ট গভর্নমেন্ট কি দরকার, রুলস দরকার আমার। এরপরে কি, ইমপ্লিমেন্টেশন অফ ল, আইনের বাস্তবায়ন। এরপরে কি, পাবলিক অ্যাওয়ারনেস। আরেকটা কি, এক্সাম্পলারি পানিশমেন্ট আর নিডেড টু সলভ দিস প্রবলেম। এই 4-5টা আলাদা আলাদা না করে একবারে লেখা যায় কিনা এভাবে, আমি জাস্ট একটু যদি আপনাদেরকে দেখাই, টু সলভ দিস প্রবলেম, আমি জাস্ট এর সাথে দেখাচ্ছি, টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য, যদি কেউ অন্যভাবে লেখে টু সলভ দিস কার্স, ওকে, কোনো সমস্যা নেই। টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য স্ট্রিক্ট গভর্নমেন্ট রুলস, স্ট্রিক্ট গভর্নমেন্ট রুলস বা স্ট্রিক্ট গভর্নমেন্ট স্টেপস, কমা, এরপরে কি ছিল, স্ট্রিক্ট ল, ওকে, স্ট্রিক্ট গভর্নমেন্ট রুলস,
এরপরে কি হবে ইমপ্লিমেন্টেশন অফ ল, ইমপ্লিমেন্টেশন অফ ল, আইনের বাস্তবায়ন। এরপরে কি ছিল ওই যে পাবলিককে অ্যাওয়ার হইতে হবে, তাহলে কি হবে অ্যাওয়ারনেস অফ অথবা পাবলিক অ্যাওয়ারনেস, এক কথায় পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এক্সাম্পলারি পানিশমেন্ট, এই ওয়ার্ডটা ভালো লাগছে, অ্যান্ড এক্সাম্পলারি পানিশমেন্ট মাস্ট বি এনশিওর্ড। ব্যাস হয়ে গেল 4-5টা একসাথে। তাহলে কি হলো আমার স্ট্রিক্ট গভর্নমেন্ট রুলস, এরপরে কি আছে যেন ইমপ্লিমেন্টেশন অফ ল, পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এক্সাম্পলারি পানিশমেন্ট মাস্ট বি এনশিওর্ড, মাস্ট বি এক্সিকিউটেড, মাস্ট বি ইমপ্লিমেন্টেড টু সলভ দিস প্রবলেম। আগেও লিখতে পারেন, শেষেও লিখতে পারেন। এইভাবে ভাই জাস্ট দেখেন আমি 3 লাইন লিখছি, একটাতে ডেফিনেশন, এক লাইনে ইফেক্টস, আর এক লাইনে রিকমেন্ডেশন, শেষ। আমি কিন্তু আসল জিনিস লিখিনি, সেটা কি কেউ বলেন নাই কেন? আমরা কিভাবে জানবো আর এটার কি রেকর্ড ক্লাস শুনে রাখবেন আপনি। আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচটা একটা অন্য লেভেলের ব্যাচ, প্রিমিয়াম রিটেন ব্যাচ। টার্নিং পয়েন্টের প্রিমিয়াম রিটেন ব্যাচকে বলা হয় ড্রিম ফুলফিলমেন্ট ব্যাচ, স্বপ্ন বাস্তবায়নের ব্যাচ। সো ড্রিম ফুলফিলমেন্ট ব্যাচ বা প্রিমিয়াম রিটেন ব্যাচ, এটাতে আপনারা যুক্ত হবেন, বাপ্পি ভাইয়ের সাথে কথা বলবেন। বাপ্পি ভাইয়ের নাম্বারটা আপনারা নিতে পারেন। আচ্ছা, যেটা আগে আসি, শেষ করি আগে। এবার এটা কি করতে হবে, আমাদের হেডিং লিখতে হবে না? হেডিংটা কি লিখবো বলেন? হেডিংটা কি লেখা ভাই? দ্রুত বলতে হবে হেডিংটা কি, তাড়াতাড়ি আমি কমেন্ট চাই। আমি জাস্ট সিম্পলি লিখলাম ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন, ADULTERATION, ফুড অ্যাডাল্ট্রেশন অ্যান্ড ইটস ইফেক্টস, ফুড অ্যাডাল্ট্রেশন অ্যান্ড ইটস ইফেক্টস। আমি বোঝাইতে পারছি কিনা? অথবা যারা একটু সুন্দর করে লিখতে চান, সুন্দর করে, তারা কি লিখতে পারেন জানেন? ফুড অ্যাডাল্ট্রেশন অ্যান্ড ইফেক্টস। বা এখানে কি ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে বলছে, ইফেক্ট সম্পর্কে বলছে, আবার কি সমাধান সম্পর্কে বলছে না? সো জেনারেলি আপনারা ফুড অ্যাডাল্ট্রেশন অ্যান্ড ইটস ইফেক্টস এভাবে লিখতে পারেন। কিন্তু আপনার যদি ক্যাপশনটা, দ্যাট মিনস আপনার ইয়েটা যদি একটু টাসি হয়, যদি একটু দেখতে সুন্দর হয়, তাহলে কিন্তু বেশি মার্ক পাওয়া যায়। যেমন দেখেন আমি কি লিখতাম, যদি এটা আমি লিখতাম এইভাবে, ভালো করে বুঝবেন কিভাবে লিখতেছি। ফুড অ্যাডাল্ট্রেশন, এরপর আমি একটা ক্লোন দিতাম, ভালো করে বুঝবেন কিন্তু। ফুড অ্যাডাল্ট্রেশন, এরপরে ক্লোন দিলাম, এরপরে কি লিখতাম জানেন? ইফেক্টস, EFF ইফেক্টস অ্যান্ড ওয়েস অফ রেমেডি, অথবা ইফেক্টস অ্যান্ড রেমেডিস, ইফেক্টস অ্যান্ড রেমেডিস, শেষ। দেখেন ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য ভেজাল, এরপরে কি প্রভাব এবং সমাধানের উপায়, ইফেক্টস অ্যান্ড রেমেডিস। ব্যাস, এরকম একটু কাব্যিকভাবেও আপনারা কি করতে পারেন, আপনারা লিখতে পারেন। ক্লিয়ার বিষয়টা? ওকে। একটু ফোকাস রাইটিং এর কথা বলছিলাম, যে আপনাদের ফোকাস রাইটিং এর একটা ইম্পর্টেন্ট কিছু টপিক আপনাদেরকে বলে দিব। আচ্ছা, এইটা আমি আগামীকাল আমাদের পেজে আমি পোস্ট করব। আমি অলরেডি আমি বের করে ফেলেছি ফোকাস রাইটিং এর 16-17টা। এই 16-17টা আপনারা টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন, প্রিপেয়ার্ড বাই এমডি সুমন আহমেদ স্যার। আচ্ছা, ওকে ফাইন, আমি কালকেই তাহলে আমি এটা আপনাদের দিয়ে দিব। আপনারা প্লিজ এই টপিকগুলো, এখন ফোকাস রাইটিং কোনো ব্যাপার না, কেন আপনারা যে কোনো বই বা এআইতে দিলেও কিন্তু কিছু একটা ধারণা পেয়ে যাবেন। সো আমি যে কয়টা টপিক দিব, প্লিজ এই টপিকগুলো একটু আপনারা মাথায় রাখবেন, এবং কালকে মানে একটু জাস্ট প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবেন, যাতে আপনারা লিখতে পারেন কিছু না কিছু। হ্যাঁ, এই টপিকগুলোর বাইরে ইনশাল্লাহ এই টপিকের মধ্যেই থেকে আসবে, কারণ অ্যাকচুয়ালি তো বলা যায় না কি আসবে রিটেনে, কিন্তু এই টপিকগুলো পড়লে এখন বর্তমানে যে ট্রেন্ড, এর বাইরে আসার কথা না, সেই ফোকাস রাইটিংগুলো আপনারা পড়বেন। এখন কথা শোনেন, যারা সামনে পরীক্ষা নেই তাদেরও অনুরোধ থাকবে এই ফোকাস রাইটিংগুলো আগে থেকে আয়ত্তে আনা, কারণ এগুলো একদম আগামী 2-3 বছর ইম্পর্টেন্সই থাকবে। এখন আসেন, যাদের প্রিমিয়াম রিটেন ব্যাচ নিয়ে কোনো কথা আছে, আপনারা অবশ্যই এই নাম্বারে কথা বলবেন, 01896, আমি একটু লাল কালিতে লিখে দিই, 01896 224210, বাপ্পি দাস, চমৎকার পার্সন, চমৎকার ব্যান। আপনারা সকলেই জানেন প্রিমিয়াম রিটেন ব্যাচ নিয়ে যে কোনো কথা আপনি বাপ্পি ভাইরে কল দেবেন, বা অন্য যে কোনো বিষয়ে, সে খুবই কর্ডিয়াল ম্যান, আপনি খুব ইফেক্টিভ কিছু ইনফরমেশন পাবেন। 01896 224210, 01896 224210। স্যার, রেডি করা ফোকাস রাইটিং থাকলে পিডিএফ দিয়েন প্লিজ, সুমন মিয়া। ওকে, ঠিক আছে, ওকে মাই ডিয়ার। সো আজকে দেখেন 9:42 বেজে গেছে, আমি আবার যাব, আমার বাসা এখান থেকে বেশ দূর। আসার সময় রাস্তা ফাঁকা দেখছিলাম,
সো দেখেন ডিরেক্টলি সারাদিন অফিস করে সেই নড়াইল থেকে ডিরেক্টলি কিন্তু আপনাদের এখানে এসেছি। ক্লিয়ার? এর কারণটা কি? কারণটা হলো যাতে আপনাদের কিছু না কিছু একটু হেল্প করতে পারি, এবং রিটেন বিষয়টা আমার বেশ ভালো লাগে, কারণ রিটেনটা অনেকেই অ্যাভয়েড করে বা রিটেন পড়াইতে চায় না বা পড়তেও চায় না স্টুডেন্টরা, কিন্তু আমি মনে করি রিটেনটা খুব ইজি। যদি একটু ধারাবাহিকভাবে 3 থেকে 4 মাস পরিশ্রম করতে পারেন, বিলিভ করেন আপনি যে কোনো পরীক্ষায় টিকবেন। আমি তো মনে করি প্রিলি টেকা কঠিন, রিটেন টেকা সহজ। প্রিলিতে আপনি কেন, আমার প্রিমিয়াম রিটেন ব্যাসে আমি যেটা নিয়ে কাজ করি সেটা হলো, আপনি কোনো রকম একটা প্রিলি টিকছেন, ওই প্রিলি আপনার চাকরি পাইতেই হবে, এই জিনিসটা এনশিওর করা হয় প্রিমিয়াম রিটেন ব্যাসে। সো আমি আবারও বলবো, যারা আছেন আপনারা ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবেন, এটা আপনাদের জন্য বেশ উপকারে আসবে। স্যার কোন এআই ভালো হবে ফোকাসের? আপনি এআইতে দিলেই ওই টপিক দিয়ে একটা জাস্ট মানে পার্সপেক্টিভ বাংলাদেশ লিখে দিয়ে, হ্যাঁ, যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই ফোকাস রাইটিংটা কি হবে, দেখবেন কত সুন্দর ফোকাস রাইটিং চলে আসে। আর আমাদের নিজেদের তো নোট আছে, আমরা বিভিন্ন পত্রিকা থেকে বা বিভিন্নভাবে যারা আপনাদের প্রিমিয়াম রিটেন ব্যাসে আমরা যে ফোকাস রাইটিংগুলো দিব, এটা সম্পূর্ণরূপে আমার এবং তাওহিদ ভাইয়ের লেখা। এবং আমরা একটা ফোকাস রাইটিং লিখতে এমনও হয়েছে আমরা 1 সপ্তাহ ব্যয় করছি, বিভিন্ন জায়গা থেকে এটা আমরা করছি। ওকে, সো ঠিক আছে। সো আপনারা ভালো থাকবেন, আশা করি প্রিমিয়াম মানে আপনাদের সামনে যে রিটেন পরীক্ষাটা আছে এটা ভালো হবে, এবং যারা এবার রিটেন দিতে পারতেছেন না ভবিষ্যতে রিটেন দেবেন, তবে অনুরোধ থাকবে রিটেনের প্রস্তুতি আগে ভাগে যেন কমপ্লিট থাকে, এই পরীক্ষার আগে এসে নাকে মুখে যেন না হয়, মনে থাকে যেন। আজকের ক্লাসটা কেমন লাগছে একটু রিয়েল একটা ফিডব্যাক দিবেন, আরও কোনো কিছু দরকার ছিল কিনা, বা আপনাদের যদি কিছু হয় এটা আপনারা একটু রিয়েল কথা বলবেন, মানে অনেস্টলি বলবেন, কারণ এগুলো আমাদের আর কি পারফেকশনের জন্য কাজে লাগে। জি স্যার, আপনার এই এনার্জিটিকে ইশাক ও তারেক স্যার, আচ্ছা তারেক স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, উই আর ভেরি লাকি। খুব চমৎকার ম্যাথ পড়ায়, রিটেন ম্যাথ, এবং তারেক স্যারেরও কিন্তু ক্লাস থাকবে। উনি এত চমৎকার রিটেন ম্যাথের জন্য বস অফ দ্য বসেস, তারেক স্যার, শুভ্র স্যার এত চমৎকার ক্লাস নেয়। আমিও মাঝে মাঝে তাদের ক্লাসগুলো মনে হয় যে আমার প্রস্তুতির সময় যদি স্যারদের পাইতাম। ওকে স্যার, আজকের ক্লাসের পিডিএফ কই পাবো? পিডিএফ এখানেই পাবা, আমাদের স্টুডেন্টদের তো এটা আছেই, আমাদের এটা লেকচার শিট 2 নাম্বার লেকচার শিটের এটা টপিক। আমাদের টার্নিং পয়েন্ট জব এইডস রেগুলার যে ব্যাংক জব কোর্স, এই ব্যাংক জব কোর্সের 2 নাম্বার লেকচার শিটটা আজকে আপনাদের পড়াইলাম। আপনি কেন বোঝেন না? আমাদের লেকচার শিটগুলা খুবই চমৎকার। সো এটা যদি কোনো স্টুডেন্ট আমাদের লেকচার শিটে শুধু টিচার্স ওয়ার্ক শেষ করে তাইলেই কাফি, তার ব্যাংকে চাকরির মোর দ্যান 80% কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আগেকার ক্লাস খুব ভালো। ওকে, ও আজকের ক্লাস খুব ভালো, তাও সরি সরি, অনেক সুন্দর ক্লাস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রশান্ত। আচ্ছা রাফিন, অসংখ্য ধন্যবাদ। শান্ত, অসংখ্য ধন্যবাদ। ওকে, শুধু অ্যাপ্রিসিয়েশন করলে হবে না, কোনো যদি আপনাদের রিকমেন্ডেশন থাকে বা কোনো প্রত্যাশা থাকে সেটাও আমাদেরকে বলতে হবে। ক্লিয়ার? আমি আবারও বললাম, আমাদের আরও কিছু ক্লাস হবে, তার স্যার, শুভ্র স্যার ম্যাথের ক্লাস নেবেন, এবং আমি আরও একটা ক্লাস নিব ইনশাল্লাহ আগামী শনিবার, ইচ্ছা আছে, এবং তাওহিদ স্যার বা আমি আরও একটা ফোকাস রাইটিং ক্লাস নিব। আপনার সুস্থতা কামনা করি। ওকে, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকবেন আপনারা সবাই, টার্নিং পয়েন্টের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। টার্নিং পয়েন্ট প্রিমিয়াম রিটেন ব্যাচ ভাই, এটা খুবই ভালো হবে, আমি অনেস্টলি বলতেছি। এর সব কয়টা ক্লাস আমি মানে মোর দ্যান 80% ইংলিশের ক্লাস আমি নিই, বাকি 20% তাহিদ ভাই নাই, মোর দ্যান 60% ক্লাস তারেক স্যার নাই, 40% ক্লাস শুভ্র স্যার নাই, ম্যাথের সব ক্লাস। এবং ইংলিশের জেনারেল নলেজের প্রত্যেকটা ক্লাস কিন্তু তুহিন ভাই নেবে, উনি কৃষি ব্যাংকের ব্যাংক মানে জেনারেল নলেজ রিটেনের জন্য বস। ওকে, সো ভালো থাকবেন সবাই। ওকে, সোনালিকা অসংখ্য ধন্যবাদ, স্বপ্নীল অসংখ্য ধন্যবাদ। এই তোমরা কোথায় সবাই, মাই ডিয়ার স্টুডেন্ট? সো আরেকটা কথা, আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে, এই ফেসবুক পেজ টার্নিং পয়েন্ট জব এইট, আপনারা সকলেই জানেন, সেই পেজেই তো ক্লাস হচ্ছে। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে টার্নিং পয়েন্ট জব 8 ইউটিউব চ্যানেল, এখানে প্রচুর ক্লাস পাবেন, খুব ইফেক্টিভ ক্লাস পাবেন। ইউটিউব চ্যানেল থেকে আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসটা একটু করবেন, ফ্রি হ্যান্ড যে মানে যে অর্নামেন্টসের, বাক্যের অর্নামেন্টসের যে ক্লাসটা, এটা একটু দেখে আসবেন। টার্নিং পয়েন্ট জব 8 আমাদের ইউটিউব চ্যানেল। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।